আসসালামু আলাইকুম। এইচএসসি রিভিশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো সেটা হলো আইসিটি প্রথম অধ্যায়, ওয়ার্ল্ড অ্যান্ড বাংলাদেশ পার্সপেক্টিভ বা বিশ্ব ও বাংলাদেশের প্রেক্ষিতে আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি। এটা হলো চ্যাপ্টারটার টাইটেল। চ্যাপ্টারটা থেকে কোশ্চেন আসে, অবশ্যই সৃজনশীল এক সেট থাকবেই, দুই সেটও থাকতে পারে ভাগ্য ভালো থাকলে। কোশ্চেন আসার এরিয়া খুবই কম, তো যেহেতু রিভিশন ক্লাস সেহেতু আমরা ওইসব এরিয়াতেই ফোকাস করব। এবং মনে রাখবা এই চ্যাপ্টারে বুঝার মালপাতি কম, বানায় লেখার ইনস্ট্রুমেন্ট অনেক অনেক বেশি, তাই বানায় লেখার দিকে বেশি ফোকাস করবা। কিন্তু যখন আমরা ক্লাসটা নিব, যে সকল কি পয়েন্টগুলোর দিকে ফোকাস করব, ওই সব কি পয়েন্ট যাতে তোমার লেখার মধ্যে থাকে। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে সৃজনশীল লিখলে ফুল মার্ক পাওয়ার চান্সেস কম, কিন্তু এই চ্যাপ্টারটাই কিন্তু তোমার পাস মার্ক নির্ধারণ করে দেবে। অ্যাটলিস্ট একটা কঠিন কোশ্চেন অ্যান্সার করাচ্ছে এই চ্যাপ্টারটা অ্যান্সার করা ফার মোর বেটার। এই চ্যাপ্টারটা পড়ার আগেই আমি বলে দিই, এই চ্যাপ্টার থেকে যদি একটা টপিক পড়ে যেতে চাও পরীক্ষার আগে রাতে, দ্যাট শুড বি বায়োমেট্রিক্স বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বা ফেস রিকগনিশন বা ওই ফিঙ্গারপ্রিন্ট দেওয়া, এই কাহিনীটাই বেশি পড়ে যাবা। বাকিগুলা বানায় লিখতে পারো। যেমন আমরা কথা না বাড়াই শুরু করি, ঠিক আছে? প্রথমে আমাদেরকে পড়তে হচ্ছে হলো টেলিকনফারেন্সিং। টেলিকনফারেন্সিং আমাদের কাছে কাইন্ড অফ নতুন। আমি বলতে পারি ভাইয়া নতুন কেন ভাই, জুম সারাদিন চালান আপনি, আবার কোন টেলিকনফারেন্সিং নতুন, তাই না? একটু চিত্রটার দিকে তাকাও। ইনো একটা ফোন, ইনো একটা টেলিফোন। এই ফোনও আমরা এখন আর চোখে দেখি না, এই টেলিফোন অফিস ছাড়া কোনো জায়গায় ইউজ হয় না। সো টেলিকনফারেন্সিং ইজ টেলিফোনের মাধ্যমে বা ওভার ভয়েস কনফারেন্স বা সভা বা সেমিনার করা। আধুনিককালে এগুলো কোনোভাবে ইউজে হয় না। যেটা করা হয় যে টেলিযোগাযোগের মাধ্যমে সভা অনুষ্ঠানের প্রক্রিয়াকে টেলিকনফারেন্সিং বলা হয়। এখন থেকে অনেক বছর আগে যখন বড় বড় কোম্পানিরা মিটিং করতে যেত, তখন তারা টেলিকনফারেন্সিং করতো, যে একটা ফোন থাকবে, একটা মাউথ পিস, ভয়েস পিস থাকবে, রুমের মধ্যে অনেক মানুষজন থাকবে, ওই সাইড থেকে এক বা একাধিক লোকজন এখানে কথা পাঠাবো ওই সাইডের একটা টেলিফোন থেকে, দেন আমি এখানে শুনতে পাবো। টেলিফোন আগে ছিল, তার পরবর্তীতে আসলো এটা ফোন। সো টেলিকনফারেন্সিং ইজ আধুনিক জুমের একটা প্রিলিমিনারি রূপ, ঠিক আছে? তো এই টেলিকনফারেন্সিং এর মাধ্যমে অনেক কিছুই করা যায়। যেমন এটা পাবলিক কনফারেন্স হইতে পারে, যে কই গেল, এটা হলো পাবলিক কনফারেন্স হইতে পারে। যেমন ধরো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গোটা দেশের উদ্দেশ্যে কিছু বলতেছে, অথবা ক্লোজড হইতে পারে, যে কোনো একটা কোম্পানির এমপ্লয়ীদের মধ্যে হইতে পারে, অথবা আরও সিক্রেটিভ হইতে পারে, যে দুইজন পুলিশ কর্মকর্তা বা পুলিশের একটা উইংয়ের মধ্যে কথা হচ্ছে, তখন এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড বা এনক্রিপ্টেড হইতে পারে। সো টেলিকনফারেন্সিং ক্যান বি আ লট অফ ডাইমেনশনস, বাট মুদ্রা কথা হলো যে টেলিযোগাযোগের মাধ্যমে কনফারেন্স করার উপায়টাই হলো টেলিকনফারেন্সিং, এবং এটার মাধ্যমে অনেক কিছু করা যায় যেটা তুমি বানায় লিখতে পারবা। পরবর্তী পার্টে আমরা জানবো হলো ভিডিও কনফারেন্সিং, দ্যাট ইজ আমাদের আধুনিক জুম বা আধুনিক আমাদের স্কাইপে আমরা যে কাজটা করি। মূলত আমরা জুমেই ভিডিও কনফারেন্সিংয়ের সাথে পরিচিত। এখন মেসেঞ্জারেও ভিডিও কনফারেন্সিং করা যায়, হোয়াটসঅ্যাপের মধ্যে করা যায়, সকল অ্যাপেই কাইন্ড অফ ভিডিও কনফারেন্সিংয়ের অপশনটা আছে। যদিও জুমের ক্ষেত্রে জিনিসটা ফ্লেক্সিবল, কারণ এখানে নাম্বার অফ পিপল অনেক বেশি অ্যাড করা যায়, ঠিক আছে? তো হোয়াট ইজ ভিডিও কনফারেন্সিং? জাস্ট লাইক টেলিকনফারেন্সিং, বাট এখন এটা আধুনিক যুগে ইট ক্যান বি ভেরি মাল্টি ডাইমেনশনাল থিং। অর্থাৎ এটা ওপেন এন্ডেড হইতে পারে, যে প্রধানমন্ত্রী সবার সাথে কথা বলতেছে, আমরা ফ্রেন্ড গ্রুপ একসাথে কথা বলতেছি, অথবা দুইটা কোম্পানির মধ্যে যোগাযোগ হচ্ছে। বাট এখানে ভিডিও কনফারেন্সিংয়ের মূল শর্ত কি? অবশ্যই এখানে আমাদের ভিডিও থাকবে এবং উভয় পক্ষ একই সাথে কথাবার্তা বলতে পারবে, এবং এটার মাধ্যমে কিন্তু আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থাটা অনেক বেশি ইমপ্রুভড হয়েছে। যেমন আগে আমাকে যদি সে টু সে 1960s দিকে কথা বলি, তখন হয়তো বা কোনো একটা কোম্পানির এমপ্লয়িকে অন্য কোম্পানিতে, যদি আমি ধরো বাংলাদেশের কোকাকোলা কোম্পানি ইন্ডিয়ার কোকাকোলা কোম্পানিতে একটা মিটিং করবে, তখন তাদেরকে ওখানে যায় ইন পার্সন মিটিং করতে হতো। বাট এখন প্রধানমন্ত্রীকে বিভিন্ন উদ্বোধন করতে গেলেও ইন পার্সন ওখানে যাইতে হয় না, উনি জুমের মাধ্যমে উদ্বোধন করে। তোমাকে তোমার ফ্রেন্ডের সাথে দেখা করতে বের হইতে হয় না। করোনার সময় আমরা সবাই জুমের মধ্যেই কথাবার্তা বলছি, প্রেম করছি, কত কিছু করছি। সো দ্যাট ইজ ভিডিও কনফারেন্সিং ফর ইউ। এবং ভিডিও কনফারেন্সিং এরা কয়েকটা উদাহরণ বলছে, যেমন স্কাইপি, ইয়াহু মেসেঞ্জার। যদিও তোমরা আধুনিককালে তোমরা জুম, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলোর কথা লিখবা। দেখো, যখন তুমি আইসিটির কোশ্চেন অ্যান্সার করবা, ইটস নট লাইক দ্যাট তোমাদের এই বইতে যা লেখা আছে তাই লিখবা, কারণ এই বইগুলো লেখা হয়েছে বেশ কয়েক বছর আগে, টেকনোলজিক্যালি খুব ড্রাস্টিক্যালি চেঞ্জ হচ্ছে। সো আধুনিক যে সফটওয়্যারগুলো তুমি ইউজ করো সেগুলোর কথাই এখানে লিখবা, যাতে টিচার যখন তোমার কোশ্চেনের অ্যান্সারটা পড়বে উনি যাতে রিলেট করতে পারে, কারণ আমাদের টিচাররাও কিন্তু জুম মেসেঞ্জার এগুলো ইউজ করতে থাকে। এরপরে চলে আসলো টেলিমেডিসিন। সো আমি তোমাদের সাথে টেলিমেডিসিন পড়ানোর আগে রিসেন্ট একটা স্টোরি শেয়ার করতে পারি। আমি পার্সোনালি এই অ্যাপ দ্বারা স্পন্সর্ড না, বাট আমি এই অ্যাপটা অনেক বেশি ইউজ করি। ডক টাইম, তারপরে আরোগ্য,
এই অ্যাপগুলা কিন্তু বাংলাদেশে কারেন্টলি খুবই গ্রোয়িং, এবং আমি লাস্ট নিয়ার অ্যাবাউট 6 মাস ধরে, আনলেস আমার বড় কোনো হেলথ ইস্যু হয়েছে, আমি কিন্তু ডক্টরদের কাছে কখনো ইন পার্সন যাই না, কারণ আমাকে আলাদা করে সিরিয়াল দিতে হয়, ওয়েট করতে হয়, অনেক কিছুই করতে হয়। বাট টেলিমেডিসিনের মাধ্যমে কিন্তু, আমি যেহেতু বায়োমেডিকেলে পড়াশোনা করি, এটা কিন্তু আমাদের একটা কোর্সই আছে, আমাদেরকে এটা নিয়ে পড়তে হয়। সো টেলিমেডিসিনের মাধ্যমে আমি জাস্ট যেই পেমেন্টটা আমি ওই ডাক্তারকে ইন পার্সন দিতাম, তার হাফ পেমেন্টে, তার অর্ধেকের অর্ধেক পেমেন্ট, ইভেন 10 টাকা দিয়েও ডাক্তার দেখানো যায়, সেই পেমেন্টটা দিয়ে আমি ডক টাইমে একজন এক্সপার্ট ডাক্তারের কাছে কিন্তু নিজের রোগটা দেখাইতেছি। যদিও টেলিমেডিসিনের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, দেয়ার আর লিমিটেশনস, অর্থাৎ টেলিমেডিসিনের মাধ্যমে আমরা ইন্টারনেট সংযোগের সাহায্যে হাসপাতালের রোগীরা অন্য হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারকে দিতে পারবে। এটাতে সুবিধা কি আমি বলে আগে আমি এখানে প্রোজ বলি, অর্থাৎ ভালো দিকগুলা বলি। যেমন তোমাকে ইন পার্সন হসপিটালে যাইতে হচ্ছে না, যারা অনেক বয়স্ক বা দেশে যুদ্ধাবস্থা বা দেশে কোনো একটা লকডাউন চলছে, তখন কিন্তু আমি ইন ভিডিও কল তাকে সব কিছু দেখাইতে পারতেছি। বাট কনস হইল যে যখন আমি ভিডিও কলের মাধ্যমে দেখাবো, যেমন স্কিন ডিজিজের কথা বলি, চুল আমার হাতে লাল হয়েছে, এই চুলকানি 100 প্রকার চুলকানি আমার হাতে হইতে পারে, কিন্তু এক্স্যাক্টলি কোনটা এটা একজন ডাক্তারকে দেখে, ডাক্তার ইন পার্সন দেখে বলতে পারবে। কারণ ভিডিও কলের মাধ্যমে একজন ডাক্তার তোমাকে ভালো মতো অ্যাসেস করতে পারবে, অর্থাৎ তোমার যেই রোগ শনাক্তকরণ, অর্থাৎ দ্য ডায়াগনোসিস ইজ ফল্টি, এটা এখনও আমরা অত পরিমাণে ভালো করতে পারি নাই। যদিও ডে বাই ডে জিনিসটা ইমপ্রুভ হয়েছে, কিন্তু ফার মোর বেটার হয়েছে। এখন ডাক্তাররা ওই জায়গাটার একটা ছবি তুলতে বলে, ওটা দেখে ওনারা বলে দিতে পারে, বাট তারপরও ইট নিডস ফার মোর ইমপ্রুভমেন্ট। 2 নাম্বার যেটা, সেটা হলো আমাদের সে ডায়াগনস্টিক টেস্ট। হয়তো বা এখন থেকে নিয়ার ফিউচারে আমরা হাসপাতালেই হয়তো বা বাসায় হয়তো ফোনের মধ্যে 1 ফোঁটা রক্ত দিব, ওটা দিয়ে সব টেস্ট হয়ে যাবে, বাট সেটা এখনও সম্ভব হয় নাই। এই জন্য টেস্ট করাইতে গেলে কিন্তু এখনও ইন পার্সন ডায়াগনস্টিক সেন্টারে যাইতে হয়। বাট তারপরেও টেলিমেডিসিন কিন্তু একটা অনেক বড় যুগান্তকারী পদক্ষেপ আনতেছে। কারণ তুমি চিন্তা করো, তুমি আছো রাঙামাটির পাহাড়ি এলাকায়, তোমার কাছে জাস্ট নেট কানেকশন আছে, তুমি চাইলে কিন্তু ঢাকা মেডিকেল কলেজের একজন বিশেষজ্ঞ ডাক্তারকে তোমার রোগটার কথা বলতে পারতেছো, যেটা আগে নিয়ার ইম্পসিবল ছিল, কারণ রাঙামাটির পাহাড়ি এলাকা থেকে তোমার ঢাকা আসতে মিনিমাম 2 থেকে 3 দিন সময় লাগবে। সো দ্যাট ইজ টেলিমেডিসিন। এবং টেলিমেডিসিন ইটস নট লাইক দ্যাট যে ডাক্তার দেখানো, নট লাইক দ্যাট ডাক্তার দেখানো। আমি পার্সোনালি বাংলাদেশের 2টা ন্যাশনালি অ্যাপ্রুভড অ্যাপের সাথে যুক্ত আছি লিড ডেভেলপার হিসাবে। ডেঙ্গু ড্রপস, এটা গোটা পৃথিবীতে ডিজাইন কম্পিটিশনে জন হপকিন্স ইউনিভার্সিটিতে সেকেন্ড হয়েছে এবং ন্যাশনালি অ্যাপ্রুভ হয়েছে, গোটা বাংলাদেশ সরকার এটা অ্যাপ্রুভ করছে। এবং আরেকটা অ্যাপ নিয়ে কাজ করছে, সেটা হলো শিখা অ্যাপ। এগুলাকেও আমরা টেলিমেডিসিনের আওতায় বলতে পারি, কারণ এই অ্যাপগুলা রোগীর কিছু প্যারামিটার ইনপুট নিয়ে, ওয়েট, রোগের অবস্থা, এগুলো সব কিছু ইনপুট নিয়ে ইনিশিয়ালি রোগীর জন্য কি করতে হবে এই অনুযায়ী কিন্তু একজন ডাক্তারকে হেল্প করে। বা যখন সে পেরিফেরিতে থাকে, পেরিফেরি মানে কি একদম রুরাল এলাকায়, অর্থাৎ ঢাকা পর্যন্ত আসতে পারে, তখন রুগীটার জন্য কি করতে হবে, এগুলো কিন্তু এই সকল অ্যাপ বলে দেয়। সো এই জিনিসগুলো কিন্তু এখন আমাদের দেশে এবং বিশ্বের প্রেক্ষিতে অনেক বেশি ডেভেলপিং। সো দ্যাট ইজ টেলিমেডিসিন, যে আমাকে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে আমাদেরকে বাসায় বসে বা অনেক দূরের এলাকা থেকে নিজস্ব চিকিৎসার ব্যবস্থাটাই হলো টেলিমেডিসিন। ওকে, আচ্ছা, পরবর্তী পার্টে চলে আসি, ই কমার্স। এটা নিয়ে কি বলবো? এটা নিয়ে তো বাংলাদেশে কয়েকদিন আগেই বিশাল কেলেঙ্কারি হয়ে গেল। ই ভ্যালি, ই অরেঞ্জ, তারপরে আমাদের খুবই পরিচিত বেস্ট একটা প্ল্যাটফর্ম হলো দারাজ, এবং গোটা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের ই কমার্স হলো অ্যামাজন, তারপরে ইবে, তারপরে বিক্রয়.com। এগুলো তো আমরা জানি, এগুলা সবগুলাই হলো আমাদের একটা করে ই কমার্স। ই কমার্স বিজনেসটা গোটা পৃথিবীতে কতটা বুম হয়েছে, সেটা আমরা হয়তো বা অ্যামাজনের কথা চিন্তা করলেই কিন্তু বুঝতে পারবো। এবং ই কমার্স রিলেটেড অনেক ক্যারিয়ারও তৈরি হয়েছে, কিছু মানুষজন অনলাইনে ই কমার্স করেই খাচ্ছে। যেমন তুমি যদি আমার এই এডটেকটাকে ধরো, হালকেনস্টাইন ধরো, দিস ইজ এ কাইন্ড অফ ই কমার্স, কারণ আমি অনলাইনে একটা প্রোডাক্ট সেল করতেছি। তুমি এখন চিন্তা করো, আমাদের কিউএনএ পাবলিকেশনের একটা সিঙ্গেল বই তুমি পৃথিবীর কোনো লাইব্রেরিতে পাবা না, সাধারণত পাওয়া যায় না। বাট তুমি অনলাইনে অর্ডার করলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে তোমার হাতে বইটা চলে যাচ্ছে। তুমি অনলাইনে এখন বাইক অর্ডার দিতে পারো, গাড়ি অর্ডার দিতে পারো, ওষুধ অর্ডার দিতে পারো, খাবার অর্ডার দিতে পারো। এগুলা সব কিছু হলো ই কমার্স, অর্থাৎ হলো ইলেকট্রনিক কমার্স। কমার্স মানে হলো বাণিজ্য। ইটস নট লাইক দ্যাট শুধু অনলাইনে সেল করা। অনলাইনে তুমি প্রোডাক্ট সেল করতে পারো, যেমন একটা ফিজিক্যাল প্রোডাক্ট, একটা বই, অথবা একটা সার্ভিস, যে আমি তোমাকে পড়াচ্ছি, দিস ইজ আ সার্ভিস। ঠিক আছে, তো তুমি প্রোডাক্ট সেল করতে পারো, তুমি সার্ভিস সেল করতে পারো। ইট ইজ ওভারঅল ই কমার্স। এবং আমাদের পৃথিবীতে সর্বাধিক যদি কারেন্টলি গ্রোথের সেক্টর বলি, গ্রোয়িং সেক্টর হলো ই কমার্স। কারণ ই কমার্স কোনো একটা ছোট ডাইমেনশন না প্রোডাক্ট সেল করে। ই কমার্স ইজ এ ভেরি 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 ডাইভার্সিফাইড পোর্টফোলিও জিনিস। ঠিক আছে,
অনলাইনে রাইড শেয়ারিং, এটাও কাইন্ড অফ ই কমার্স, আমি অনলাইনের থ্রুতে যে কোনো কিছু সেল করতেছি। এবং এটা কিন্তু প্রচণ্ড গ্রোয়িং একটা জিনিস, এবং আমাদের পৃথিবীর টোটাল ধ্যান ধারণাটাকে কিন্তু চেঞ্জ করে দিছে। এবং ই কমার্স বুমটা কখন হয়েছে বলো দেখি? ই কমার্স বুমটা হয়েছে যখন আমাদের .com বুমটা হলো, যে পৃথিবীতে ইন্টারনেট বুমটা হলো। এবং তার পরবর্তীতে ই কমার্স বুমটা কখন হলো বলো তো? করোনা। যখন করোনা আসলো তখনই কিন্তু ইভ্যালি টিভ্যালি সবাই মাথা চারা দিয়ে উঠলো। তো ই কমার্সের ক্ষেত্রে কিছু সাবধানতা আছে, যে আমাদেরকে ই কমার্সে এখন যে প্রবলেমটা আমরা ফেস করতেছি সেটা হলো ক্রেডিবিলিটি। যে ই কমার্সে কিন্তু আমাদের ফ্রডিংয়ের পরিমাণটা অনেক বাড়ে গেছে, যে মানুষ টাকা নিয়ে প্রোডাক্ট দিচ্ছে না, ফল্টি প্রোডাক্ট দিচ্ছে, যেটা আমি ইন রিয়েল লাইফে দেখে নিতে পারতাম। বাট তারপরেও এই প্রবলেমগুলো কাটায় উঠেও কিন্তু মানুষজন ই কমার্সকে চুজ করতেছে, এবং ই কমার্স কিন্তু একটা অনেক গ্রোয়িং একটা সেক্টর। তো এখানে কিন্তু ই কমার্স নিয়েই কিন্তু বলা আছে। এখন ই কমার্সে আমি যেটা বলতেছিলাম, যে ইটস নট অনলি অ্যাবাউট প্রোডাক্ট সেলিং। এখানে আমরা সেবা, সফটওয়্যার, এন্টারটেনমেন্ট, যেমন নেটফ্লিক্স, ব্যাংকিং। আমি লাস্ট কবে ব্যাংকে গেছি আমি জানি, আমার ফোনে সকল ব্যাংকিং কাজকর্ম করা যায়। ইনফরমেশন, আইনগত পরামর্শ, শিক্ষা, গবেষণা, বাংলাদেশ সরকারের অ্যাপ আছে, এখন তুমি 999 কল দিতে পারো। এছাড়াও তুমি ইন্টারনেটের মাধ্যমে রকমারি যে বই, কম্পিউটার, টিভি, ফ্রিজ, ইভেন প্রত্যেকটা বড় বড় স্টোরের ই কমার্স কিন্তু অনেক পাওয়ারফুল। এখন প্রত্যেকটা বড় বড় কোম্পানি তাদের অনলাইন কার্যক্রম চালাচ্ছে। অ্যান্ড নিয়ার ফিউচার হয়তো বা আমাদের ছেলেমেলের বেলা বা আমাদের নাতনি নাতনির বেলা দেখা যাবে যে আর অফলাইনে কোনো স্টোরি থাকতেছে না, সব অনলাইনে হচ্ছে। সো এই জিনিসটা কিন্তু গ্রোয়িং, ঠিক আছে? ই কমার্সের প্রোজ অ্যান্ড কনস আমরা জানলাম। এরপরে চলে আসি হলো ভার্চুয়াল রিয়ালিটি। যেমন ভার্চুয়াল রিয়ালিটির ক্ষেত্রে কারেন্ট সবচেয়ে ভালো পারফর্ম করতেছে কে? অ্যাপল ভিশন প্রো। এবং তোমরা যারা বাংলাদেশে থাকো, ঢাকার মধ্যে, তোমরা কিন্তু টগি ফান ওয়ার্ল্ডে গেছো কিনা আমি জানি না। টগি ফান ওয়ার্ল্ড, তারপর হলো নভো থিয়েটার, এই সকল জায়গায় কিন্তু তারা ভার্চুয়াল রিয়ালিটির ফিল দিয়ে তোমাকে বিভিন্ন রকম গেম খেলাচ্ছে, ভার্চুয়াল ট্যুরের ব্যবস্থা করতেছে। এবং অ্যাপল ভিশন প্রো কারেন্টলি এত বেশি অ্যাডভান্স লেভেলে চলে গেছে যে আমরা অনেক কিছু প্রায় রিয়েল লাইফের কাছাকাছি ফিল করতে পারতেছি। এবং এই যে ভার্চুয়াল রিয়ালিটি জগৎটার কিন্তু একটা বড় পোটেনশিয়াল দেখে ফেসবুক, যেটার প্যারেন্ট কোম্পানি এখন মেটা নামে পরিচিত, মেটাভার্সের মধ্যে কিন্তু মার্ক জাকারবার্গ কাজ করতেছিল, এবং এখনও কিন্তু অনেক কিছু কাজ করতেছে। এবং ইন দ্য ডন অফ দিস সেঞ্চুরি সবচেয়ে বড় ব্রেক থ্রু হয়ে গেছে কিন্তু এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফলে আমাদের ভার্চুয়াল রিয়ালিটি কিন্তু ড্রাস্টিকলি ডেভেলপ করছে, এবং ভার্চুয়াল রিয়ালিটি থেকে কিন্তু একটা সৃজনশীল আমাদের আসে। সো ভার্চুয়াল রিয়ালিটি কি? ভার্চুয়াল রিয়ালিটি হইল যে কম্পিউটারের সাথে কানেক্টেড আইপিস, গ্লোভস, ভেস্ট, মাস্ক, এগুলা পরে আমাকে রিয়েল লাইফ একটা ফিল দেওয়ার চেষ্টা করে যখন একটা কম্পিউটার, দ্যাট ইজ কল্ড ভার্চুয়াল রিয়ালিটি। যেমন ভার্চুয়াল রিয়ালিটিতে ব্যবহার করে সম্পূর্ণরূপে একটা কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে নিয়োজিত হয়। এই যে এখন অনেক বড় বড় গেম কোম্পানি কিন্তু ভার্চুয়াল রিয়ালিটি গেম বানাচ্ছে, যে তুমি রিয়েল লাইফে গেমটাতে ফিল করতে পারবা। যারা টগি ফান ওয়ার্ল্ডে গেছো ওরা কিন্তু এই গেমটা খেলছো, মোটামুটি ভালো একটা ফিল পাওয়া যায়। প্লাস ওখানে তারা বিভিন্ন রকম হেডসেট ইউজ করে, এটাকে আমরা বলি হেডসেট, গ্লোভস, স্যুট, এগুলোতে ভাইব্রেটর থাকে, অ্যাকচুয়েটর থাকে, অর্থাৎ তুমি যখন গেমের মধ্যে ধাক্কা খাবা তোমার বডিতে একটা ধাক্কা লাগবে। এবং নিয়ার ফিউচারে এই জিনিসটা এতটা ডেভেলপ হবে যে ধরো তুমি বাংলাদেশে বসে আমেরিকাতে ঘুরে বেড়াইতে পারবা, বা বাংলাদেশে বসে কোনো একটা যুদ্ধতে অংশ নিবা। অর্থাৎ তারা এই ভার্চুয়াল রিয়ালিটিকে শুধুমাত্র গেম পারপাসে দেখতেছে না। তুমি চিন্তা করো, ধরো তুমি কোনো একটা জায়গায় যুদ্ধতে গেছো, ঠিক আছে? সেই যুদ্ধ তোমাকে করতে হচ্ছে না, তুমি ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট বসে একটা রুমের মধ্যে কাজ করতেছো, এবং তোমার হয়ে একটা রোবট সেই যুদ্ধটা করতেছে, বা তোমার হয়ে একটা রোবট সেই সার্জারিটা করতেছে। একজন ডাক্তার ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট বসে হাত নড়াচ্ছে, আর ওখানে একটা রোবট খুবই সূক্ষ্ম সেলাই এবং কাটাকাটি এগুলো করতেছে। দ্যার আর এনলেস পসিবিলিটিস ফর দ্য ভার্চুয়াল রিয়ালিটি, নট অনলি জাস্ট গেমিং। আমরা জাস্ট গেম বা মুভি দেখাটাকে বুঝি, বাট ভার্চুয়াল রিয়ালিটি কিন্তু অনেক বড় একটা সুবিধা আছে। এবং ভার্চুয়াল রিয়ালিটির একটা অনেক বেশি ইউজ হয় কিন্তু ত্রিমাত্রিক ওয়ার্ল্ডে, অর্থাৎ যারা ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট পরছো জিনিসটা দেখে কিন্তু 3D লাগে, অর্থাৎ সেটার আমাদের হলো উইথ, হাইট অ্যান্ড ব্রেথ, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই কিন্তু থাকে, ঠিক আছে? তো মনে হয় যে না আমি হাত দিয়ে নাড়তে পারবো। এবং রিসেন্টলি জাপানে এমন একটা কাজ করা হয়েছে যে ওনারা একটা মহিলার মেয়ে মারা গেছিল, তো তারা ওই মেয়েটার একটা সিমুলেশন তৈরি করছে। ভার্চুয়াল রিয়ালিটিতে এই ওয়ার্ডটা পাবা, সেটা হলো আমাদের সিমুলেশন করা। যে একটা ওয়ার্ল্ড, ধরো আমার এই রুমটার একটা সিমুলেশন বানাইছে, সিমুলেশন মানে 3D মডেল, VR মডেল বানাইছে, এবং এই সিমুলেশনটার মধ্যে আমাদেরকে ইনপুট দিয়ে দেয়। তখন আমার কানে মাউথপিস থাকবে, চোখে এটা থাকবে, অর্থাৎ আমার 5টা ইন্দ্রিয় সক্রিয় থাকবে, এবং আমি যখন এখানে এসে নাড়ার চেষ্টা করবো আমার মনে হবে যে আমি এটা নাড়তেছি। দ্যাট ইজ ভার্চুয়াল। তো জাপানে ওনার মরে যাওয়া মেয়েটার একটা
সিমুলেশন বানাইছিল, সো মাটা সেই মেয়েটার সাথে কথা বলতে পারে, হাত দিয়ে নাড়ার মতো একটা ফিল পায়। এখানে এটা খুব ইমোশনাল একটা অবস্থা হয়। বাট ভার্চুয়াল রিয়েলিটি তখন কিন্তু আমাদের একটা জিনিস চলে আসে, সেটা হলো এথিক্স, যে আমরা যদি একটা মৃত মানুষের ভার্চুয়াল রিয়েলিটি বানাই তাহলে এটা কতটুকু যুক্তিযুক্ত, কারণ আমাদের ধর্মের দিক থেকে কিন্তু অনেক নিষেধাজ্ঞা আসতে পারে। যদিও ভার্চুয়াল রিয়েলিটি দেয়ার আর প্রোস অ্যান্ড দেয়ার আর কনস, যদিও আমরা যতই বলি ভার্চুয়াল রিয়েলিটি ডেভেলপ হয়েছে, অনেক ক্ষেত্রে মেটাভার্স নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে যে এই রকম প্রিলিমিনারি পর্যায়ের কেন, গ্রাফিক্স এত খারাপ কেন, বাট উই আর ওয়ার্কিং অন দ্যাট, আমরা এটা নিয়ে কাজ করতেছি। এবং রিসেন্টলি বিভিন্ন গেমিং কোম্পানি যেমন এনভিডিয়া বা আরও অনেকে বিভিন্ন ভেস্ট বানাইছে, জাস্ট একটা এখানে কার্কেলিং লাগানো একটা ভেস্ট থাকবে, এই ভেস্ট তুমি পরবা, ও তোমাকে টোটাল ইন রিয়েল লাইফের মতো দৌড়ানোর বা ধাক্কা খাওয়ার ফিলটা এসে দিবে একটা ভেস্টের মাধ্যমে। সো উই আর গ্রোয়িং, আশা করা যায় সামনে আরও ভালো কিছু হবে। এইটা হলো এই চ্যাপ্টারের আমার মতে এই বছরে একটা কোশ্চেন আসতে পারে, সেঞ্চুরিজ বিগেস্ট ইনোভেশন। তোমরা হয়তোবা অলরেডি এই নামগুলো জানো, সেটা হলো চ্যাট জিপিটি, তারপর হলো বার্ড এআই, তারপর হলো ডারউইন, তারপরে হইল গিয়া স্যাম অল্টম্যান যে চ্যাট জিপিটির ফাউন্ডার। সো এর এখন কিন্তু ইন দিস সেঞ্চুরি, অর্থাৎ আমাদের 21st সেঞ্চুরির বিগেস্ট ব্রেক থ্রু হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এইখানে যেমন তোমার রোবট দেখাইতেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নট লাইক দ্যাট রোবট ইনভলভ, বাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটার গভীরতাটা তোমাকে বুঝতে হবে। তোমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে জানতে চাও বা এটার পাওয়ারটা ফিল করতে চাও, মাত্র $25, যাদের কাছে ডিউয়াল কারেন্সি কার্ড আছে, $25 তুমি চ্যাট জিপিটির পেইড ভার্সন GPT-4 কিনতে পারো। ম্যান, GPT-4 দিয়ে লিটারেলি এত কিছু করা সম্ভব, ওয়েবসাইট বানানো, তথ্য দেওয়া, এভরিথিং সে করে দেয়। অর্থাৎ আগে যখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রিলিমিনারি ভার্সনটা চিন্তা করতাম, তখন দেখা যেত যে এরা শুধুমাত্র কম্পিউটারে 2-4 লাইন কোড লিখতে পারে, এটা তো সবাই করতে পারে। বাট অ্যাট দিস পয়েন্ট বিং তাদের হলো গিয়া, মাইক্রোসফট তাদের একটা এআই ডেভেলপ করছে, গুগল তাদের এআই নিয়ে কাজ করতেছে, সবাই তাদের এআই নিয়ে কাজ করছে, এআই স্টার্টআপ নিয়ে প্রচুর কাজ হচ্ছে। বাংলাদেশে যেমন আছে মার্কোপোলো এআই, হ্যাঁ, এরাও কিন্তু এআই স্টার্টআপ এবং এরা কিন্তু ফান্ডিংও তুলছে। এই যে এআই কোম্পানিগুলো কি অ্যাচিভ করার ট্রাই করছে একটু বুঝি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ তুমি বা আমি অনেক ব্যাপারে কিন্তু ক্যালকুলেটেড ডিসিশন নেই না, ধাক করে একটা ডিসিশন নিতে পারি যে এখন যদি এই রুম থেকে কয়েকজন আমাকে মারার জন্য ঢুকে, আমি এই মোমেন্টে আমাকে কোনো পরিমাপ করতে হবে না, আমাকে কোনো আশপাশ দেখে এত চিন্তা করতে হবে না, আমি রাইট অ্যাট দ্যাট মোমেন্ট দৌড় দিয়ে পালানোর চেষ্টা করবো। এই যে আমার একটা থিঙ্কিং পাওয়ার আছে, অথবা তুমি আমাকে এসে বলো যে ভাইয়া মনটা খুব খারাপ, আমি তোমার ইমোশনটা রিড করে একটা সাজেশন দিতে পারতেছি। এই যে আমি কথা বলতেছি, আমি কথা বলার আগে খুব একটা ক্যালকুলেশন করতেছি না, অর্থাৎ আই ক্যান মেক মাই ওন ডিসিশনস, অর্থাৎ দ্য ডিসিশন মেকিং পাওয়ার, ডিসিশন মেকিং পাওয়ার, থিঙ্কিং পাওয়ার, ইমোশনস, এই জিনিসগুলা যখন কম্পিউটারের মধ্যে আমরা কপি করার চেষ্টা করি, দ্যাট ইজ কল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এমন একটা মেশিন যা মানুষের মতো চিন্তা করার ক্ষমতা রাখে, এইটা আমরা অ্যাচিভ করছি। এবং এখন থেকে জাস্ট 1 ইয়ার আগে কিন্তু এআই কখনো ভিডিও জেনারেট করতে পারতো না, বাট লাস্ট কয়েকদিন আগে চ্যাট জিপিটি তাদের যে একটা আরেকটা আছে বার্ড এআই লিটারালি ভিডিও পর্যন্ত বানাইতে পারতেছে। এবং এখন এআই এতটা পাওয়ারফুল, সে এমন এমন ইমেজ জেনারেট করতে পারে যেগুলো দেখে তুমি বুঝতেও পারবা না যে মানুষগুলো রিয়েল না, এবং এমন এমন ভিডিও জেনারেট করে যেগুলো দেখে তুমি কখনো বুঝতেই পারবা না যে মানুষগুলো রিয়েল না, মানে আনরিয়েলিস্টিক একটা অবস্থা। এখন তুমি জাস্ট ফ্যাদম করো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কতটা পরিমাণে আমাদেরকে ইফেক্টেড করতে পারে। থিঙ্ক অ্যাবাউট যেটা মানুষজন ভয় পায়, যে ওয়ার্ল্ড ডমিনেশন, টার্মিনেটর সিনেমা তো সবাই দেখছো, যে যদি একটা মেশিন মানুষের মতো চিন্তা করা শুরু করে, সে যদি নিজের মতো মেশিন বানাইতে শুরু করে, তুমি চিন্তা করো আমাদের প্রত্যেকের হাতে একটা ফোন আছে, দ্য অ্যামাউন্ট অফ পাওয়ার এ মেশিন হ্যাজ। এবং এই মেশিন কিন্তু তুমি চাইলে হিটলারকে সে সিমুলেট করলো, হিটলারের মতো চিন্তা করে এমন একটা মেশিন বানালো, তুমি চিন্তা করো কী হইতে পারে পৃথিবীতে। তারা মানুষকে কন্ট্রোল করার চিন্তা করতে পারে, এটা যেমন ব্যাড সাইডস গেলো, গুড সাইডস চিন্তা করো, যে এমন একটা রোবট যে লিটারালি একটা মানুষের মতো কাজ করতে পারে, যুদ্ধ করতে পারবে, চিকিৎসা করতে পারবে, তোমার হয়ে লয়ার হইতে পারবে, তোমার হয়ে ড্রাইভার হইতে পারবে, তোমার সকল ম্যানুয়াল লেবার, এই যে কোডিং, সফটওয়্যার বানানো, গ্রাফিক্স থেকে শুরু করে সব কিছু এখন কিন্তু ধীরে ধীরে মেশিন কন্ট্রোল দিচ্ছে। অর্থাৎ অল দ্য ম্যানুয়াল লেবার্স এগুলা কিন্তু আগামী 20-30 ইয়ার্সে থাকবে না। এখন কি ঢাকার রাস্তায় ট্যাক্সি দেখো না, এখন উবার। একটা পর্যায়ে এখন থেকে 50 বা 100 বছর পরে উবার থাকবে না, সেলফ ড্রাইভিং কার্স আসবে। এই যে টেসলা মডেল এক্স, টেসলার কিন্তু সেলফ ড্রাইভিং মডেল আছে, যে ও নিজে চালাইতে পারে। এটা কে চালাচ্ছে?
এটা এআই চালাচ্ছে। এই যে একটা এআই এর এন্ডলেস পসিবিলিটি আছে, কত কত জায়গায় ইউজ হইতে পারে ইউ ডোন্ট নো, অ্যান্ড কত হাজার হাজার মানুষজনের চাকরি সে খাই দেবে ইউ ডোন্ট নো। বাট যখনই একটা কোনো কিছু আমাদের, যেমন প্রথম যখন .com বাবল আসলো, .com বাবল মানে ইন্টারনেট যখন আবিষ্কার হলো, তখন কিন্তু এক দলের চাকরি চলে গেছে, কিন্তু তখনও কিন্তু জেফ বেজস, ইলন মাস্ক, অ্যামাজন তৈরি করে বিলিয়নিয়ার হয়ে গেছে। সো হোয়েন দেয়ার ইজ অ্যান অপরচুনিটি, একদল পরিবর্তনের সাথে খাপ খাওয়াবে, একদল পরিবর্তনের সাথে খাপ খাওয়াবে না, নাই হয়ে যাবে। এইটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যে তোমার যখন ম্যানুয়াল লেবার চলে যাচ্ছে, বাট আমি একজন মানুষ হিসেবে যতটুকু ক্রিয়েটিভ চিন্তা করি, যে আজকের এই লেকচারটা আমি যেভাবে সাজাইছি, এটা হ্যাঁ একটা এআই আমার মতো করে গোছাই দিতে পারে, বাট এখানে যে ক্রিয়েটিভ এলিমেন্টগুলো আমি রাখবো, এই ক্রিয়েটিভিটি সে কখনো কপি করতে পারবে না। সো এআই নিয়ে যারা ভয়ে আসো, ফোকাস অন ক্রিয়েটিভিটি, এবং মানুষের মতো চিন্তা করবে, অসম্পূর্ণ তথ্য নিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছাবে, আরও অনেক কিছু। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপ হয় কয়েকটা ভাষা দিয়ে, যেগুলোর মধ্যে লিস্প, সিলিস্প, প্রোলগ, সি প্লাস প্লাস এবং জাভা। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রোগ্রামকে বিশেষ করে একটা ভাগে ভাগ করছে, এগুলো তোমাদের দরকার নাই। তোমরা যেটা করবা, এই বইটার জন্য, এইখানে লেখার জন্য মাহবুবুর স্যারের আইসিটি বইতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিছু কথাবার্তা লেখা আছে, যে চিকিৎসা ক্ষেত্রে কোন এআই ইউজ হচ্ছে, আইনের ক্ষেত্রে কোন এআই ইউজ হচ্ছে, এরকম কয়েকটা এআই সফটওয়্যারের নাম আছে, এগুলো পড়বা। এবং যখন কোশ্চেন লিখবা, তখন চ্যাট জিপিটি 4, বার্ড এআই, মার্কোপোলো, এই যে রিসেন্ট টাইমসে যেগুলো নাম মানুষ শুনছে, এগুলো কথা লেখার চেষ্টা করবা। যেমন তুমি যদি আজকে বিলিভ না হয়, তুমি জাস্ট চ্যাট জিপিটি ওয়েবসাইটে যায় চ্যাট জিপিটিকে লেখো যে আমার পড়াশোনা করতে ভালো লাগতেছে না, অথবা এইচএসসি আইসিটিতে কীভাবে পড়বো ও বলে দিবে। ইভেন তুমি আমার নাম জিজ্ঞেস করো, আমারও চিনে, মানে এতটা তারা কিন্তু অ্যাডভান্স হয়ে গেছে। সো পরিস্থিতির সাথে আমাদেরকে অ্যাডভান্স হতে হবে। অ্যান্ড আমি এটা তোমাকে অ্যাসিওর করতেছি যে আমাদের ছেলেপেলের টাইমেই এই এআইটা পৃথিবীর একটা অনেক বড় পাওয়ারফুল ফোর্স হবে। এই জন্য কিন্তু বড় বড় নেশনরা এখন বসতেছে একসাথে এআই নিয়ে কাজ করার জন্য, এআই এর জন্য আইন বানানোর জন্য। কারণ তুমি চিন্তা করো, একটা এআই যদি এখন তোমার আমার ছবি নিয়ে যা ইচ্ছা তাই করতে পারে, তুমি বুঝতেছো কি করা যেতে পারে এআই দিয়ে? অনেক কিছু করা যেতে পারে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো রোবোটিক্স। সো রিসেন্টলি টেসলার একটা সাব কোম্পানি, টেসলার আন্ডারে একটা সাব কোম্পানি একটা রোবট বানাইছে, তোমরা সার্চ দিয়ে দেখতে পারো। তাদের এই রোবটটা হলো একদম প্রচণ্ড ফ্লেক্সিবল, অর্থাৎ তার মুভমেন্ট, অন্য সময় রোবট যেমন এরকম এরকম করে না, ওর মুভমেন্ট একদম হিউম্যান লাইক মুভমেন্ট। অর্থাৎ আমাদের যেই হাঁটা চলার প্যাটার্ন আছে, আমাদের যে গেট সাইকেলটা আছে, এটা সে পুরোপুরি কপি করতে পারে। গেট সাইকেল কি, এটা বায়োমেডিক্যালে পড়লে বুঝবা, এটা রোবোটিক্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। গেট সাইকেল হলো তোমার আমার হাঁটা চলার যে একটা প্যাটার্ন আছে, যে প্রথমে পা পড়বে, দেন আমরা হাঁটবো, আমাদের হাতটা এইভাবে নড়বে, হ্যাঁ, এইটাকে বলা হয় একটা গেট সাইকেল। তো আমাদের এখন রোবটগুলা এতটা অ্যাডভান্স হয়েছে যে সে লিটারালি মানুষের মুভমেন্ট কপি করতে পারছে। অ্যান্ড তুমি আগের স্লাইডে একটু ব্যাক যাও, তুমি কৃত্রিম একটা ব্রেন বানানোর চেষ্টা করতেছো, বুদ্ধিমত্তা, দ্যাট ইজ এআই, অ্যান্ড তুমি অ্যাডভান্স লেভেলের রোবোটিক্স বানাইতে পারতেছো। সো অ্যাভেঞ্জার্সের এজ অফ আলট্রনের আলট্রন কিন্তু এই কাহিচালটাই হয়েছিল। নিজস্ব ব্রেন ছিল এবং নিজস্ব পাওয়ারফুল বডি ছিল, সে নিজের কোটি কোটি কপি বানাইতে পারছে। এইটাই কিন্তু রোবোটিক্সের ক্ষেত্রে হচ্ছে, যদিও রোবোটিক্সকে আমরা এখনও ওরকম ভয়ানক পর্যায়ে বলতে পারি না। যেমন তুমি অনলাইনে রোবোটিক কুকুর দেখবা, কুকুর হাটে বেড়াচ্ছে, বিভিন্ন জাপানের বিভিন্ন হোটেলে রোবট দিয়েই পুরোটা কন্ট্রোল, বিভিন্ন রোবট ওয়েটার হিসেবে কাজ করতেছে, যদিও এগুলো প্রিলিমিনারি পর্যায়ে আছে। এখন কারেন্ট দুনিয়াতে রোবোটিক্সের সর্বাধিক ইউজ হচ্ছে এখন কিন্তু ফ্যাক্টরিতে। কারণ তুমি চিন্তা করো, একটা গাড়ির ফ্যাক্টরিতে যারা ঝালাই করে, হ্যাঁ, এটা তো খুবই ডেঞ্জারাস একটা কাজ, কিন্তু এটা আমার রোবট করতেছে। মাইনিং করতেছে কে? রোবট করতেছে। আমার ইন্ট্রিকেট যন্ত্রপাতি সার্কিট টার্কিট বানাচ্ছে কে? একটা রোবোটিক হ্যান্ড। কার অ্যাসেম্বলি করতেছে একটা রোবোটিক হ্যান্ড। এই জায়গাগুলোতে রোবোটিক্সের অনেক বড় সুযোগ আছে। হ্যান্ড হয়তো বা এখন থেকে 100 বছর পরে যখন আমরা কেউ থাকবো না, তখন হয়তো বা আমাদের বাচ্চা কাচ্চার ফ্রেন্ড হয়তো বা বাসায় একটা রোবট থাকবে, কাজের মানুষ একটা রোবট থাকবে, ওয়েটার থাকবে একটা রোবট, ড্রাইভার হবে একটা রোবট। দ্যার আর এন্ডলেস পসিবিলিটিস। দিস ইজ রোবোটিক্স ফর ইউ। রোবোটিক্স কি? রোবট হচ্ছে কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা, যা মানুষ যেভাবে কাজ করে বা করতে পারে সে সকল কাজের মতো করে কাজ করার চেষ্টা করে। অর্থাৎ তাকে দেখে মনে হবে সে আরেকটা মানুষ, কৃত্রিম বুদ্ধিমত্তা আছে তার। এটা নিয়ে কিন্তু, যেমন রোবট সোফিয়ার কথা তোমরা সবাই জানো, কিন্তু খুব ফেমাস একটা রোবট, ও কিন্তু নিজের মতো মোটামুটি ভালো থিঙ্ক করতে পারে। এখন আমরা রোবটের কয়েকটা পার্ট নিয়ে জানবো। এক হলো পাওয়ার সিস্টেম, যে রোবটকে পাওয়ার করবে একটা ব্যাটারি, এটাই হলো তার পাওয়ার সিস্টেম। হয় এটা চার্জেবল হবে, অথবা রিচার্জেবল হবে, অথবা কারেন্টের সাথে লাগানো থাকবে। এবং আরেকটা ভিভিআই অ্যাকচুয়েটর নিয়ে প্রশ্ন আসে। অ্যাকচুয়েটর কি? অ্যাকচুয়েটর ইজ এ কাইন্ড অফ বৈদ্যুতিক মোটর। ঠিক আছে, অ্যাকচুয়েটর বৈদ্যুতিক মোটর হতে পারে বা পাম্প হতে পারে। মানে যেমন আমি তোমাকে অ্যাকচুয়েটর দেখাই এখানে, সে টু সে দিস ক্যান বি অ্যান অ্যাকচুয়েটর। ঠিক আছে, এই যে আমার এটা হলো আপ অ্যান্ড ডাউন করতে পারে,
তো অ্যাকচুয়েটর হলো এখানে এমন একটা পাম্প থাকবে, যেমন ধরো এটা যদি আমি টাইট করে এখানে লাগাই দেই, এখানে একটা সার্কিট থাকবে, এই সার্কিট যখন ছাড়াই দিবে তখন আমার এই রোবটের হাতটা মুভমেন্ট করবে। সো অ্যাকচুয়েটর ইজ এ কাইন্ড অফ পাম্প অর ইজ এ কাইন্ড অফ মোটর দ্যাট কন্ট্রোলস দ্য মুভমেন্টস অফ এ রোবট, ঠিক আছে। এরপরে আসলো অনুভূতি। রোবট অনুভূতি পায় না, কিন্তু রোবট হ্যাজ কি সেন্সরস। ওর কাছে একটা সেন্সর আছে, যে সেন্সর ভিজুয়াল স্টিমিউলি তাকে দিচ্ছে। তোমরা সামনে পড়বা বিভিন্ন রকম সেন্সর ইনফরমেশন নেয় 0 থেকে 25 মধ্যে, ওগুলোকে ডিকোড করে বিভিন্ন সার্কিটে পাঠায়, ওই অনুযায়ী রোবট আউটপুট দেয়। আমাদের ব্রেনও এক্স্যাক্টলি সেম করে, চোখ দিয়ে ইনপুট নেয়, ব্রেনে প্রসেস করে, দেন আমাদের হাত পা মাসেল দিয়ে আউটপুট দেয়। সো বিভিন্ন রকম সেন্সর থাকতে পারে, প্রেশার সেন্সর, টেম্পারেচার সেন্সর, ভিজুয়াল সেন্সর, আইআর সেন্সর, লাইট ডিপেন্ডেন্ট সেন্সর, ওয়াটার সেন্সর, ইলেকট্রোম্যাগনেটিক সেন্সর। সেন্সর কোটি কোটি আছে, যারা ট্রিপলি সিএসসি নিয়ে পড়বা তোমরা সেন্সর নিয়ে প্রচুর পড়াশোনা করবা। সো এখানে অনুভূতি হলো সেন্সরের মাধ্যমে নেওয়া হয়। এরপর হলো ম্যানিপুলেশন বা পরিবর্তন করা। রোবটের আশপাশের বস্তুগুলো অবস্থান পরিবর্তন করার পদ্ধতিকে বলা হয় ম্যানিপুলেশন। এটা কিছুই না ভাই, যেমন ধরো আমি একটা রোবট, আমি এই কলমটাকে এই হাত থেকে নিয়ে এই হাতে রাখলাম, এটাই ম্যানিপুলেশন, ঠিক আছে। এগুলোই হলো আমাদের রোবটের মূল পার্টের মধ্যে আছে। এখন আসলো আমাদের একটা অনেক বড় যুগান্তকারী চিকিৎসা ব্যবস্থা, দ্যাট ইজ কল্ড ক্রায়ো সার্জারি। ক্রায়ো মানে শীতল, আমরা একটু আগে যাই, হোয়াট ইজ ক্রায়ো সার্জারি। ক্রায়ো মানে হলো শীতল, শীতল সার্জারি। ক্রায়ো সার্জারি কেন ইউজ হবে? আমরা খুব খুব চেনা একটা রোগ নিয়ে কথা বলি, সে টু সে এটা হলো তোমার হাত। তোমার হাতের মধ্যে এইখানে একটা তিল উঠছে, আচিল, আচিল। তো তুমি চিন্তা করলা কি আচিল টান দিয়ে ছিঁড়ে হালামো, ঠিক আছে। কিন্তু তুমি যখন এটা ছিঁড়ে ফেলবা, তুমি দেখবা পরের মাসে আবার আরেকটা উঠছে সেম জায়গাতে। তুমি যতবারই কাটবা ততবারই উঠবে। কেন? কেন উঠে? আচিলটার দিকে যদি আমরা তাকাই, আচিলের মধ্যে একটা যুগান্তকারী জিনিস থাকে, ওর নিজস্ব ব্লাড সাপ্লাই থাকে। অর্থাৎ তোমার এই আচিলটার ভিতরে নিজস্ব কিছু ভেইনস, শিরা, উপশিরা থাকে, এবং ও তোমার স্কিন থেকে কিন্তু পুষ্টি নিতেছে। এবং এই আচিল এমনি এমনি হয় না, আচিলটা হয়েছে একটা ভাইরাসের কারণে, দ্যাট ইজ কল্ড প্যাপিলোমা ভাইরাস। এই প্যাপিলোমা ভাইরাস যদি তুমি এই আচিলটাকে ছড়ায় ফেলো, এই যে তার গোড়ার মধ্যে কিছু ভাইরাস আছে, এরা আবার স্কিনটাকে বাড়ায় দেয়। এবং তুমি যখন একে টানে ছিঁড়তেছো, তখন কিন্তু তুমি আবার এই রক্তনালী ক্ষতিগ্রস্ত করতেছো, ভয়ানক ব্লিডিং হইতে পারে। সো আমি একটা ক্ষুদ্র উদাহরণ দিলাম যে এই জায়গায় যদি আমি অপারেশন করতে যাই, ভয়ানক রকম ব্লিডিং হইতে পারে। এই জন্য কিন্তু ডাক্তাররা আচিল উঠায় ফেলতে বলে না। তুমি কি করতে পারো, এবার তুমি একটা যুগান্তকারী আবিষ্কার ইউজ করবা। তুমি এখানে একটা প্রোব আনবা, এই প্রোবটার মধ্যে থেকে তুমি লিকুইড নাইট্রোজেন ইনপুট দিবা, লিকুইড নাইট্রোজেন। অর্থাৎ নাইট্রোজেন কিন্তু সাধারণ মাত্রায় গ্যাস, আমাদের বাতাসের প্রায় 72%-এর উপরে হলো নাইট্রোজেন। এই নাইট্রোজেনকে আমরা ঠান্ডা করে লিকুইড বানাইছি। এই লিকুইড নাইট্রোজেন কি করবে, এই জায়গায় লিকুইড নাইট্রোজেন দেওয়ার কারণে প্রচণ্ড ঠান্ডাতে -120°C থেকে -165°C পর্যন্ত ঠান্ডা করে ফেলবে। যার কারণে এইখানে যতগুলা প্যাপিলোমা ভাইরাস ছিল তারা ঠান্ডা হয়ে নিষ্ক্রিয় হয়ে যাবে, এবং এইখানকার যে ভেইনসগুলো ছিল সেগুলোর মধ্যেও রক্ত চলাচল অফ হয়ে যাবে। এবং এইখানে যে কোষগুলা ছিল, এখানে যে সেলগুলো ছিল না আমার স্কিনের, এই সেলগুলাতেও ক্রিস্টাল ফর্ম হবে। ভাইয়া ক্রিস্টাল কেন ফর্ম হবে ভাইয়া? কারণ আমাদের রক্তের মধ্যে কি পানি আছে, তো আমার শরীরের কি 70% পানি। সো এই পানি জমার কারণে এগুলো ক্রিস্টাল হয়ে যাবে। এবং যখন আমি এই লিকুইড নাইট্রোজেন প্রোবটা ওখান থেকে সরাই দিব, এই ক্রিস্টালগুলো যখন আবার ঠিক হবে, কিন্তু ওইটার আশপাশের সকল কোষ, সকল রক্তনালী শুকায় যাবে। অ্যান্ড আফটার সাম টাইম আমার এই যে আচিলটা যেটা ছিল, এটা সুন্দর মতো এখান থেকে উঠে পড়ে যাবে। দ্যাট ইজ ক্রায়ো সার্জারি। যে আমি লিকুইড নাইট্রোজেন ইউজ করে কোনো রক্তপাত হইল না, কিন্তু এক ফোঁটা ব্লিডিং হইল না, আমার কোনো জায়গায় কাটাছেঁড়া হইল না, আমার কোনো বড় ক্ষত হইল না, রক্তপাতহীন যে সার্জারিটা আমি করতে পারি, দ্যাট ইজ কল্ড ক্রায়ো সার্জারি। অ্যান্ড টেম্পারেচারটা সাধারণত 12 সেকেন্ডের মধ্যে -120 থেকে 165°C নেওয়া হয়। এবং তারপরে জিনিসটাকে কিন্তু একটু টেম্পারেচার বাড়ানো হয়, যখন আমি প্রোবটা সরাই নিব, তারপর ওখানে ক্রিস্টালাইজেশন হয়, কোষগুলা মারা যায়, এবং যে আমার টার্গেটেড জায়গাটা আছে ওই জায়গাটার আমার অপারেশন হয়ে যায়। এটা সর্বাধিক ইউজ হয় কোন কোন ক্ষেত্রে? ফার্স্ট অফ অল টিউমার্স, 2 নম্বর হলো আচিল, আচিলও কিন্তু এক টাইপের টিউমার, ঠিক আছে। তারপরে হলো ক্যান্সার, রিসেন্টলি মাউথ ক্যান্সার, থ্রোট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এইসব বড় বড় ক্যান্সারে কিন্তু, তারপর লিম্ফ নোডাল সার্জারি, আর অনেক জায়গায় আমাদের ক্রায়ো সার্জারি রিসেন্টলি অনেক অনেক বেশি ইউজ হচ্ছে। কেন? কারণ এটা একটা রক্তবাদবিহীন অনেক সেফ একটা অপশন। কারণ তোমার আমি টিউমার কাটতে গেলাম গলার মধ্যে, এত বড় ঘ্যাচ করে কাটতেছি, তোমার জাগলার ভেন্স যেটা দিয়ে তোমার ব্রেন রক্ত পায় সেটা কাটে দিছি, স্পট ডেড, বাঁচাইতে পারবো না আমি।
সো এই জন্য ক্রায়োসার্জারি ইজ এ ফার মোর বেটার অপশন। এবং এটা কিন্তু রিসেন্টলি এটা নিয়ে অনেক বেশি গবেষণা হচ্ছে, অনেক বেশি কাজ করার চেষ্টা করতেছে। সো আমি যেই যেমন আরও কিছু উদাহরণ দিচ্ছে, যকৃত ক্যান্সার, বৃক্ক ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, মুখের ক্যান্সার, গ্রীবাদেশীয় ক্যান্সার, পাইলস ইত্যাদি চিকিৎসায় কিন্তু আমরা ক্রায়োসার্জারি ইউজ করতেছে। সো আমি একটু আগে যে ছবিটা অ্যাড করলাম, তুমি যদি এই ছবিটা পরীক্ষার হলে অ্যাড করে দিতে পারো আরও বেশি মার্ক পাবা, ঠিক আছে? সো আমি যতটা ডিটেলসে যাওয়ার চেষ্টা করলাম। এইবার চলে আসলাম এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই। এই টপিকটাই আমাদেরকে সবচেয়ে বেশি পড়তে হবে। সো আমার একটা স্টোরি আছে, আমাকে প্রথম আলো থেকে যখন আমি অ্যাডমিশনে ভালো রেজাল্ট করছি, তখন আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি বড় হয়ে কী হতে চাও? আমি বলছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার। কিন্তু ওনারা আবার শুনতে পাইছে বায়োমেট্রিক্যাল, কারণ বায়োমেডিক্যাল তখন অত প্রচলিত ছিল না। এখন তো প্রায় অনেক বছর হয়ে গেছে, বাট তখন অত প্রচলিত ছিল না। তো তখন আমার প্রথম আলোর নিউজটার টাইটেল ছিল যে বায়োমেট্রিক্যাল প্রকৌশলী হতে চায় দিনাজপুরের আনাস, ঠিক আছে? তো এই টাইপের একটা নিউজ হয়েছে। বায়োমেট্রিক্স হলো, বায়োমেট্রিক্স কি, তো আমরা চলো জানতে চাই পারি বায়োমেট্রিক্স কি। বায়ো হলো জীবন এবং মেট্রিক হলো মেজার, এখান থেকে উৎপন্ন হয়েছে বায়োমেট্রিক্স। জীবনকে মাপাকে বায়োমেট্রিক্স বলা হয় না, আমাদের জৈবিক বিভিন্ন বৈশিষ্ট্য ব্যবহার করে একজন মানুষকে এককভাবে চিহ্নিত করার বা আইডেন্টিফাই করার যে প্রসেস, দ্যাট ইজ কল্ড বায়োমেট্রিক্স। অর্থাৎ তুমি যদি আমার ফিঙ্গারপ্রিন্টের দিকে তাকাও, আমার ফিঙ্গারপ্রিন্টের সাথে পৃথিবীর কোনো একটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। তুমি আমার হাতের ভেইনের বিন্যাসের সাথে যদি কারো হাতের ভেইনের মিলানোর সম্ভাবনা নিয়ারলি জিরো। তুমি যদি আমার ডিএনএর সাথে অন্য কারো ডিএনএ মিলাও, আনলেস দ্যাট ইজ অ্যান আইডেন্টিক্যাল টুইন অফ মাইন্ড, আমার ডিএনএর সাথে কারো ডিএনএ মিলবে না। আমার ভয়েসের সাথে অনেকাংশে ভয়েস মিলবে না। যেমন এখন আমার আইফোনে, এই যে আমার আইফোন, আমি যদি এটা লক করে আনলক করি, 1 সেকেন্ডের মাথায় লিটারেলি ফেস রেকগনিশন নিয়ে যায়। 1 সেকেন্ড, মানে সেকেন্ডও লাগে না, সাথে সাথে রেকগনিশন নেয়। তো এখন কিন্তু ফেস রিকগনিশন অনেক প্রচলিত, এখন কিন্তু ফিঙ্গারপ্রিন্টও দামি দামি ফোন থেকে উঠাই দিছে। সো বায়োমেট্রিক্স খুবই খুবই অগ্রগামী একটা জিনিস, এটা ডে বাই ডে অনেক বেশি ডেভেলপ হচ্ছে। এবং তোমাকে পরীক্ষার হলে যেটা বলবে, কয়েকটা অপশন দিবে, ফিঙ্গারপ্রিন্টিং, হ্যান্ড বা আইরিস বা সামথিং কিছু একটা, এবং ওগুলোর মধ্যে কোনটা বেটার কোনটা বেস্ট সেগুলো তোমাকে চুজ করতে হবে। আমরা একটা একটা করে পদ্ধতি নিব, সেটার গুড সাইজ এবং সেটার ব্যাড সাইজ বলবো, এটাই তোমাকে পরীক্ষার হলে লিখে তোমাকে তোমার বেস্টটা চুজ করতে হবে। প্রথমে চলে আসলো সর্বাধিক ব্যবহৃত ফিঙ্গারপ্রিন্টিং। ফিঙ্গারপ্রিন্টের গুড সাইড কি? এটা খুবই চিপ, খুবই ইজিলি অ্যাভেলেবল এবং সবচেয়ে বেশি ব্যবহৃত। কিন্তু ফিঙ্গারপ্রিন্টের ব্যাড সাইডস কি? যদি কোনো কারণে আমার হাত ক্ষতিগ্রস্ত হয়, যদি আমার হাতে পুড়ে যায়, তাহলে কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে না। আবার এমনও হতে পারে আইডেন্টিক্যাল টুইনের সাথে আমার ফিঙ্গারপ্রিন্ট মিলতেও পারে। ফিঙ্গারপ্রিন্ট আবার যদি আমি একটা খুব, দেখো না এই যে ডন 2 সিনেমায়, হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্টের একটা ছাপ নিয়ে কপি করে ফেলতেছে, সো এটা সিকিউরিটিটা তুলনামূলক কম। এরপরে চলে আসলো হ্যান্ড জিওমেট্রি। হ্যান্ড জিওমেট্রি কি? এই যে আমি আমার হাতটা এখানে দিলাম, আমার হাতটা যে একটা এরিয়া জুড়ে বসলো, অর্থাৎ আমার হাতের যে একটা এরিয়া আছে, এই আঙ্গুলটা এতটুকু, এই আঙ্গুলটা এতটুকু, প্রত্যেকটা আঙ্গুলের ডিস্টেন্স থেকে শুরু করে ফিঙ্গার কতটুকু মোটা, সব কিছু মিলায় কিন্তু আমার হাতটা সেপারেটলি অনলি ফর মি। এই হ্যান্ড জিওমেট্রি দিয়েও কিন্তু তুমি আমাকে আইডেন্টিফাই করতে পারো, ঠিক আছে? তো এইটার গুড সাইডস কি, ব্যাড সাইডস কি? অনেকের সাথে অনেকের হ্যান্ড জিওমেট্রি মিলতেই পারে, এক। অথবা হ্যান্ড জিওমেট্রি আমার যদি হাত ক্ষতিগ্রস্ত হয়, কোনো কারণে আমার মাইল লাগে, আঙ্গুল ফুলে গেছে, তখন এটা কাজ নাও করতে পারে। এবং এটা অবশ্যই ফিঙ্গারপ্রিন্টের চেয়ে কম সেফ একটা পদ্ধতি। এবার হলো সবচেয়ে সেফ পদ্ধতি, আইরিশ এবং রেটিনা স্ক্যান। হোয়াট ইজ আইরিশ? আমরা যদি একটা চোখের অ্যানাটমির দিকে তাকাই, আমি তোমাকে একটু ডিরেক্ট চোখ আনেই দেখাইতেছি। এই যে দেখো, এটা হলো কি আমাগো একটা চোখ, ঠিক আছে? এই চোখের মডেলটার দিকে তাকাও। এই চোখটার এই যে প্রথম যে প্রলেপটা, আমি এটা একটু খুলি, এটা হলো চোখের ভিতরের আইবল, এরেও আমি সরাইলাম। এই যে আমাদের উপরের একটা যে পাতলা যে পর্দাটা, এটা হলো কর্নিয়া, ঠিক আছে? এবং এর ভিতরের যে এই যে আমাদের কালারফুল যে জিনিসটা, এইটা হলো আমাগো আইরিশ। তো আমাদের প্রায় অনেক মানুষের এই আইরিশটার কালার কিন্তু ডিফারেন্ট এবং এটার ভিতরে বিন্যাসটাও ডিফারেন্ট। সো এই আইরিশটা তারা স্ক্যান করে। এখন বাকি থাকলো কি বলছে, রেটিনা স্ক্যান। হোয়াট ইজ রেটিনা ইন দিস রিগার্ড? তুমি যদি চোখটাকে খুলো, তুমি একদম পিছনের দিকে তাকাও, এই যে দেখো পিছনের দিকে অনেকগুলো ভেন একটা জায়গায় একসাথে হয়েছে, ঠিক আছে? এই যে পিছনের যে একটা পর্দা, যেই জায়গায় সবগুলো আলো আসে মিলিত হয়, এই পার্টটাকে বলা হয় রেটিনা, যেখানে যেটা হলো মূল আমাদের অপটিক্যাল নার্ভ ওখানে থাকে। এবং এই রেটিনার যে বিন্যাসটা, রেটিনার ভিতরে যে অপটিক্যাল বিন্যাসটা, এটা কিন্তু প্রত্যেকটা চোখের জন্য কিন্তু আলাদা। সো যখন আমি এই রেটিনা এবং আইরিশ স্ক্যান করব, তখন এটা দুইটা মানুষের মধ্যে মিলা নিয়ার ইম্পসিবল।
ইম্পসিবল। এবং এইটা কিন্তু সবচেয়ে সেফেস্ট। কিন্তু এই যে আমার রেটিনা এবং আইরিস স্ক্যান করবে কিন্তু আইআর সেন্সর বা বড় কোনো লেজার দিয়ে, এটা অবশ্যই অনেক কস্টলি একটা সিস্টেম, কিন্তু অনেক সেফ, কিন্তু অনেক কস্টলি। আবার এটারও খারাপ দিক আছে। আমি যদি চশমা পরি চোখে, অনেকে তো আছে কানা, যে চশমা পরে পাওয়ার লেন্স ইউজ করে, তখন কিন্তু স্ক্যানটাতে ঝামেলা হতে পারে, অথবা আমার যদি চোখের কোনো রোগ হয় তখন ঝামেলা হতে পারে। এরপরে চলে আসো ফেস রিকগনিশন। আমাদের ফেসের একটা প্যাটার্ন আছে, আমাদের চোখের থেকে দুই চোখের মধ্যে দূরত্ব, চোখার লিপের মধ্যে দূরত্ব, তারপরে হলো আমাদের নাকের গঠন, নাকের ত্রিভুজটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই ডাটাগুলা কিন্তু তারা এনক্রিপ্ট করে রাখে দেয় নিজের ফোনের মধ্যে, এটা সেভ করা থাকে। এরপর তুমি যখন ফোনটা ধরো, ও আবার তোমার স্ক্যান করে এই এনক্রিপ্টেড ডাটার সাথে মিলায় দেন আউটপুট করে ফোনটা খুলে দেয়। সো ফেস রেকগনিশন ইজ এ গুড অপশন, এটা কিন্তু সেফ অপশন মোটামুটি। অবশ্যই ফিঙ্গারপ্রিন্টের মতো এত চিপ না, কিন্তু মোটামুটি অ্যাটলিস্ট আইরিস রেটিনা স্ক্যানের চেয়ে চিপ। এবং আমাদের এই ফেস রিকগনিশন কিন্তু কারেন্টলি রাইজিং একটা, এবং এটা সিকিউরিটি অবশ্যই ফিঙ্গারপ্রিন্টিংয়ের চেয়ে বেশি, কারণ ফিঙ্গারপ্রিন্টের সেন্সরগুলো ফল্টি হইতে পারে, কিন্তু ফেস রিকগনিশনের ফল্টিটা ওরকম হয় না। কিন্তু আবার এখানে আবার ফল্ট আছে। ফল্ট কি, যদি আমি মেকআপ করি, তুমি আমার ফেস চিনতে পারতেছো না, অথবা আমার কেউ মারে আমার চোখ কালা করে দিছে, এই সাইডে ফুলে গেছে, তুমি আমাকে চিনতে পারবা না। দেয়ার ক্যান বি প্রবলেমস অলসো। আমি তোমাকে গুড সাইড ব্যাড সাইড কেন বলতেছি, কারণ তুমি পরীক্ষার হলে কোনটা চুজ করবা এই অ্যান্সারগুলোর উপর ডিপেন্ড করবে। কোনোটাই রাইট না, কোনোটাই রং না, মেজরিটি অফ দ্য টাইম দুইটা জিনিসে আসে, হয় তোমার ফিঙ্গারপ্রিন্ট চুজ করতে বলে, না হয় তোমার এই আইরিস রেটিনা স্ক্যান, আর 3 নাম্বার দিলে ফেস রিকগনিশন, এই তিনটার মধ্যে আসে। এরপরে চলে আসো ডিএনএ রিকগনিশন, দ্য সেফেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ আমি যদি একজন মানুষের ডিএনএর দিকে তাকাই, তার এই যে এটিজিসি অর্থাৎ অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন, এই এটিজিসির ক্রোম, এটা কখনো দুইটা মানুষের পরপর মিলবে না, অর্থাৎ ডিএনএর মধ্যে ডিফারেন্স থাকবে। ডিএনএর বিভিন্ন লোকাস, অর্থাৎ ছোটো ছোটো এলাকাগুলো হয় একটা লোকাস, প্রত্যেকটা লোকাসে ডিফারেন্স থাকবে। এই ডিফারেন্সগুলোর মাধ্যমে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট করা হয়। বাট অবশ্যই এটা হলো সবচেয়ে কস্টলি একটা অবস্থান, বাট এটা হলো সবচেয়ে সেফ। ঠিক আছে, এরপরে আসো ভয়েস রেকগনিশন। এটা আমরা জানি আওয়াজের মাধ্যমে জিনিসটা আইডেন্টিফাই করবে, কিন্তু ভয়েস যদি কোনো কারণে ডিস্টর্টেড হয়ে যায়, বেশি জোরে গলা ভাঙে যায়, তখন এটা কাজ করবে না। বাট এটা চিপার অপশন। সিগনেচার ভেরিফিকেশন, এটা রিসেন্টলি করা হয়। তুমি যখন এনআইডি দিছো বা তুমি সিম নিতে যাবা, তোমাকে একটা কাগজে সিগনেচার দিতে বলে, কাগজে না, একটা ট্যাবের মধ্যে। সো ট্যাবের মধ্যে ওরা কিন্তু সিগনেচারে শুধুমাত্র গঠনটা মিলায় না, আমার এই সাইন অনেকেই দিতে পারবে, ঠিক আছে, আমার এই সাইন কিন্তু অনেকে দিতে পারবে, কিন্তু যেটা কপি করতে পারবে না, এই যে যখন আমি আমার সাইনটা দিলাম, হ্যাঁ, এই জায়গায় দেখো আমি যখন লিখছি, যে জায়গাটাতে প্রেশার দিছি ওই জায়গাটাতে কিন্তু একটু ফুলে ফুলে গেছে। এটা কিন্তু আমার এই আধুনিক ডিজিটাল বোর্ডও ধরতে পারে। সো ঠিক তেমনই তোমার এই সিগনেচারের ক্ষেত্রে পয়েন্ট টু পয়েন্ট প্রেশার, স্ট্রোক লেংথ, কতটুকু সময়ের মধ্যে দিছে, এগুলোও কিন্তু ডাটা হিসেবে এনক্রিপ্টেড থাকে। দ্যাটস ওয়াই সিগনেচার ইজ এ গুড অপশন, বাট অনেক ক্ষেত্রেই কিন্তু সিগনেচারটা কপি করা যায়। এরপর টাইপিং স্ট্রোক, যেমন সে টু সে, তুমি তোমার ফোনে যে টাইপটা করো, এই টাইপের সময় তুমি কোন বাটনে কতটুকু প্রেশার দাও, কোন বাটন কত দ্রুত টাইপ করো, কি প্যাটার্নে, যেমন অনেকে আছে অভ্রতে টাইপ করে, অনেকে আছে জাতীয় নামে একটা কিবোর্ড আছে ওটাতে টাইপ করে, অনেকে আছে মুরাদ টাকলা কি করছেন আপায়, আবার ভালো আসান, কেমন আসান, এরকম টাইপ করে। সো এই যে কিবোর্ডের স্ট্রোকের উপর ভিত্তি করেও কিন্তু আমরা একটা মানুষকে আইডেন্টিফাই করতে পারি। ওকে, তো এই যে আমাদের ওভারঅল আইডেন্টিফিকেশন প্রসেসগুলো, এগুলোর মধ্যে মূলত যদি পরীক্ষার হলে আসে ফিঙ্গারপ্রিন্ট, আইরিস রেটিনা স্ক্যান এবং ফেস রিকগনিশন, বাকিগুলা ভুজুং ভাজাং লিখে দিবা, আমি যেগুলো বলছি এগুলো লিখলেই হবে। ওকে, এরপরে আসো আমাদের এগুলার কাজ কি, বায়োমেট্রিক্সের কাজ কি। প্রথমত এখন হলো ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে ব্যক্তি শনাক্তকরণ। তুমি কাজ করতে যাবা, যেমন বিভিন্ন অফিসে এখন কিন্তু ডিজিটাল হাল খাতা আছে, ডিজিটাল রেজিস্টার খাতা, অর্থাৎ তুমি যে অ্যাটেন্ডেন্স দিবা না, অনেক দামি দামি ইংলিশ মিডিয়াম স্কুলে পোলাপান ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে যে আমি স্কুলে আসছি, কখন আসছো কখন বের হচ্ছে সব কিছু স্ক্যানারে থাকে যায়, ঠিক আছে। যেমন উদ্ভাসের টিচাররা, উদ্ভাসের অফিস স্টাফরা এটা কিন্তু স্ক্যান করে বের হয়, ঠিক আছে। এবং আমার ফোনের আমার তথ্য আমার ফেস রিকগনিশন দিয়ে আলাদা করা আছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি সেভ করে রাখছি, ঠিক আছে। এরপর হলো ব্যক্তির সত্যি নির্ধারণ, যেমন বায়োমেট্রিক্সের বললাম যে ডিএনএ দিয়ে রিকগনিশন করা যায়। ডিএনএ দিয়ে আসলে এমন না যে ফোনের অ্যাক্সেস নিবে, ডিএনএ কিন্তু মূলত ব্যক্তি শনাক্তকরণে ইউজ হয়। যেমন ব্যক্তি শনাক্তকরণ মানে কি, কয়েকদিন আগে বেইলি রোডের যে ইনসিডেন্টটা হইলো, ওই ইনসিডেন্টে অনেক লাশ ছিল, দেখে আইডেন্টিফাই করা যাচ্ছিল না। এই মানুষগুলাকে কিভাবে তুমি আইডেন্টিফাই করবা, আমাদের ডিএনএর যে গঠন আছে এই গঠনের মধ্যে দেখবা তোমার আর তোমার বাপের এইটুকু পার্ট মিলে, তোমার আর তোমার মায়ের এইটুকু পার্ট মিলে, তখন তোমার বাপের ডিএনএ নিব, তোমার ডিএনএ নিব, মিলাবো, প্রমাণ হবে যে তুমি তোমার বাপের সন্তান, বা লাশ আইডেন্টিফাই করতে পারবো। অথবা কোনো একজন রেপিস্ট কোনো একটা মেয়ের শরীরে একটা লোম বা কোনো একটা পদার্থ রাখে গেছে, যেখান থেকে আমি তার ডিএনএ
ফিঙ্গারপ্রিন্টিং করলাম এবং তার ডিএনএ সাথে মিলাইলাম, বের করলাম যে হলো রেপিস্ট। অথবা খুনি নির্ধারণে যে খুনি একটা চুল রাখে গেছে, ওখান থেকে ওই ব্যাটাকে ধরে ফেলছি। সো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর ক্ষেত্রে কিন্তু ব্যক্তির সত্যাসত্যি নির্ধারণে কিন্তু এটা ইউজ করা হয়। তো এই ওভারঅল আমাদের কথাবার্তা। আর এখানে নতুন করে কিছু নাই, হ্যান্ড জিওমেট্রি নিয়ে বলছে, ফেশিয়াল রিকগনিশন নিয়ে বলছে, আমি যেগুলো বলছি ওগুলো এখানে কিন্তু ব্যাখ্যা করছে। রিসেন্টলি আমাদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এটা একটা আমাদের ইলেকটিভ কোর্স ছিল, ঐচ্ছিক কোর্স, এটা অনেকে নিছে, দ্যাট ইজ কল্ড বায়ো ইনফরমেটিক্স। রিসেন্টলি কিন্তু তুমি অনেক ওয়ার্ড জানতেছো, দেখো বায়োমেডিক্যাল, বায়ো ইনফরমেটিক্স, মেডিকেলের সাথে বায়ো যায়, বায়োমেডিক্যাল আবার দিছি ইঞ্জিনিয়ারিংয়ের সাথে আবার বায়োলজি লাগাইছে। ইনফরমেটিক্স তো ভাই কম্পিউটারের মালপাতি, এর সাথে বায়ো কই থেকে আইলো? এটাই হলো নতুন একটা আমাদের এই যুগের যে ফেলাসিটা চলতেছে, সেটা হলো যে আমরা এখন মানবজাতি হিসাবে জীবন নিয়ে অনেক গবেষণা করছি, জীবন নিয়ে অনেক কাজ করছি, বাট আমরা মানবজাতি হিসেবে আর একটু বেটার কিছু করতে চাই। তো আমরা চিন্তা করছি যে আচ্ছা ঠিক আছে, আমি যদি আমার জীবন এবং বায়োলজিকে কম্পিউটারের সাথে কানেক্ট করে কোনো একটা সাবজেক্ট বানাইতে পারি, বা কম্পিউটারের সাহায্যে কোডিং করে জীবনকে চেঞ্জ করতে পারি, হাউ অ্যাবাউট দ্যাট ইজ কল্ড বায়ো ইনফরমেটিক্স। যারা ফিউচারে বায়ো ইনফরমেটিক্স নিয়ে পড়বা, বায়ো ইনফরমেটিক্সের উদ্দেশ্য হইল যে বিভিন্ন কার্যক্রম, বায়োইনফরমেটিক্সের প্রাথমিক উদ্দেশ্য হলো জৈবিক প্রক্রিয়ার অনুধাবন বৃদ্ধি করার জন্য কম্পিউটারের সাহায্যে সেটার প্রয়োগ করানো, অর্থাৎ জৈবিক প্রক্রিয়ার আমি উন্নত ঘটাবো। যেমন তোমাকে বায়োইনফরমেটিক্সের কারেন্টলি যেটা নিয়ে সবচেয়ে বেশি কাজ হয়, বায়োইনফরমেটিক্সের 99% কাজ হলো গিয়া দুইটা জিনিস নিয়ে, এক হলো গিয়া ডিএনএ আর দুই হলো গিয়া আরএনএ। এইগুলার কোডিং মোডিং নিয়ে, যেমন আমাদের দেশের একজন সোনার সন্তান পাটের জিনোমকে আবিষ্কার করছে, বলো দেখি, ডাক্তার মাকসুদুল আলম সম্ভবত, উনার নামটা আমি এক্সাক্ট ফুল নাম বলে গেছি, উনার নাম ডাক্তার মাকসুদুল। উনি কিন্তু পাটের জিনোম আবিষ্কার করছে, আরও বেশ কয়েকটা গাছের, বেশ কয়েকটা প্রাণীর সে জিনোম সিকোয়েন্সিং করছে। হোয়াট ইজ জিনোম সিকোয়েন্সিং কি ভাই? জিনোম সিকোয়েন্সিং হলো এই যে আমার ডিএনএ, এই ডিএনএ কিন্তু কয়েক কোটি স্ট্র্যান্ড থাকে এখানে, এই কোটি কোটি স্ট্র্যান্ড, যে প্রথমে এটি, তারপর আবার এটি, তারপর জিসি, তারপর আবার এটি, তারপর টিএ, তারপর সিজি, এই যে আমার কোটি কোটি বিন্যাসগুলা কোন সিরিয়ালে আছে, এই সিকোয়েন্সিংটাকে করা বলা হয় ডিএনএ জিনোম সিকোয়েন্সিং। ভাই কেন জিনোম সিকোয়েন্সিং জানবো? আমার দরকারটা কি? আমি কেন জানবো আমার এটি আছে না জিসি আছে? কারণ আমরা তারপরে গবেষণা করে দেখবো, আচ্ছা আমার যেই ছেলেটা অটিজমে আক্রান্ত ছিল, ওর এই 6 নাম্বার স্ট্র্যান্ডটাতে, এই যে 6 নাম্বার স্ট্র্যান্ডটা আছে না, এই 6 নাম্বার স্ট্র্যান্ডটাতে টি এর জায়গায় হয়ে যায় হইল গিয়া ইউ, এই কারণে ছেলেটা হয়ে যায় প্রতিবন্ধী। অথবা যেই ছেলেটার ব্লাড ক্যান্সার হয়েছে, ওর সবার এখানে থেকে সি, কিন্তু ওর এখানে হয়ে আছে জি, এই জন্য ছেলেটার ব্লাড ক্যান্সার হয়েছে। এই যে আমি একটা রোগের কারণ বুঝতে পারতেছি। অথবা এমন দেখা যায়, যেমন টেলোমার সম্বন্ধে জানবা সামনে, টেলোমার যে একটা ক্রোমোজোম থাকে আমাদের ডিএনএর, আসে আসলে ক্রোমোজোমের মধ্যে। মূলত তোমরা যারা কোষ পড়ছো, এই যে এটা হলো কোষের নিউক্লিয়াসের চারপাশে থাকে ক্রোমোজোম, বাইরে থেকে নিউক্লিয়াস, তারপর অন্যান্য কোষে অঙ্গাণু। এই ক্রোমোজোমের মধ্যেই থাকে কিন্তু ডিএনএ। এই ক্রোমোজোমের পার্টে একটা ছোট্ট একটা গোল অংশ থাকে লাস্টে, সেটাকে বলা হয় টেলোমার। এই টেলোমারের মধ্যে একটা এনজাইম থাকে টেলোমারেজ। এই টেলোমারেজ এনজাইম আমাদের বয়সকে নিয়ন্ত্রণ করে। এখন তুমি চিন্তা করো যে তুমি টেলোমারেজ এনজাইমকে কোনো কারণে কোডিং মোডিং করে চেঞ্জ করে দিলা, তুমি আর বুড়া হচ্ছ না। এন্ডলেস পসিবিলিটিস। সো বায়ো ইনফরমেটিক্স এইসব জিনিস নিয়ে কাজ করে, যে আমরা কম্পিউটার বা সিস্টেমকে ইউজ করে কোনোভাবে হয়তো বা এখন থেকে নিয়ার ফিউচারে, এখন থেকে 200 বা 500 বছর পরে, কোনো একটা মানুষ হওয়ার আগে তার ডিএনএ সিকোয়েন্সিং আমি করব, দেন আমি কোডিং করে তার পুরো সিকোয়েন্সিংটা চেঞ্জ করে দিব, যে জি এর জায়গায় সি ছিল ঠিক করে দিলাম, কোনো ক্যান্সার নাই, কোনো জিনগত রোগ নাই, তুমি আর বাইটটা হচ্ছ না, তুমি আর মরতেছো না। এন্ডলেস পসিবিলিটিস। বাট বর্তমানে বায়ো ইনফরমেটিক্সের সর্বাধিক ইউজ হচ্ছে ডিএনএ জিনোম সিকোয়েন্সিংয়ে, ক্যান্সার রিসার্চে, আমাদের বিভিন্ন প্রকার প্রোটিন উৎপাদনে। কেমন প্রোটিন উৎপাদনে ভাই? যেমন আমরা আমাদের যে বিটা সেল, আমাদের বিটা সেল কি করে? লিভারের মধ্যে থাকে বিটা সেল, লিভারের মধ্যে থাকে বিটা সেল। এই লিভারের বিটা সেল কি করে জানো? লিভারের বিটা সেল হইলো একটা এনজাইম উৎপন্ন করে, যেটাকে বলি আমরা ইনসুলিন। এই যে ইনসুলিন শুনছো কোথায় জানি? ডায়াবেটিস। তো এই বিটা সেলের একটা ডিএনএ সিকোয়েন্স তারা কোনোভাবে খুঁজে বের করছে যে এই সেলটা দায়ী, এবং বিটা সেল উৎপাদনকারী ওই ডিএনএটা আমাদের ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকাই দিছে। ইকোলাই একটা ছোট ব্যাকটেরিয়া, খুব অ্যাভেলেবল ব্যাকটেরিয়া। এইবার আমার লিভার যেই ইনসুলিন তৈরি করতেছিল, এই ইকোলাই ব্যাকটেরিয়া বসে বসে ইনসুলিন বানাচ্ছে। এখন আমি ইনসুলিন নিয়ে বিক্রি করতেছি। এন্ডলেস পসিবিলিটিস। হয়তো বা এখন থেকে নিয়ার ফিউচার আমরা অর্গানও তৈরি করতে পারবো। অন্য কোনো গরুর পেটের ভিতরে আমার কিডনি বানাচ্ছি, কিডনি নষ্ট হয়েছে, কিডনি বদলাই দিলাম। এন্ডলেস পসিবিলিটিস।
এরপরে চলে আসলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এইটা বর্তমানে বাংলাদেশে যথেষ্ট ডেভেলপ একটা অবস্থান। যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে সবচেয়ে বেশি কাজ করে হলো বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি। মজার হলো সত্যি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনেকে ছোট করে দেখে, বাট বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রচুর কাজ করে। ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রচণ্ড অগ্রগামী দুইটা সাবজেক্ট, এই দুই বিশ্ববিদ্যালয়ে প্রচুর কাজ হয়েছে। যেমন তোমরা অনেকে এই ওয়ার্ডগুলো জানো হতো, বা বাউকুল, বাড়ি ধান, বাড়ি 1, 2, 3 বিভিন্ন রকম ধান আবিষ্কার হয়েছে, যেগুলো বন্যায় বাঁচে, যেগুলো খুব দ্রুত বাড়ে, যেগুলো খরা সহনশীল, যেগুলো লবণাক্ততা সহনশীল। আবার এমন অনেক জীব উৎপন্ন হয়েছে যেগুলা রেডিয়েশনে বাঁচতে পারে। তোমরা যখন সামনে উঠবা, তোমরা বেগুনি বাঁধাকপি খাইছো না, বেগুনি হইলো গিয়া ফুলকপি খাইতেছো না, এগুলো কোথা থেকে আসলো? হলুদ ফুলকপি খাইতেছো না, কোথা থেকে আসলো? এগুলো আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং করছি। আমরা প্রথমে জেনেটিক জিনোম সিকোয়েন্সিং করে ওর খুঁজে বের করছি যে কোন ডিএনএর কোন পার্টটাতে ভাই বেগুনি রং তৈরি করা যায়। কোন একটা গাছ বেগুনি রং তৈরি করে, তার কাছ থেকে ওইটুকু পার্ট কাইটা নিছি। কাইটা নেওয়ার পরে এবার আমি আমার যে বাঁধাকপির জিন, ওটার মধ্যে এটা জোড়া লাগাই দিছি। এই যে জিন জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কাটাকাটির কাজটা কে করে জানো? কাটাকাটির কাজটা করে হলো গিয়ে আমাদের রেস্ট্রিকশন এনজাইম। এই এনজাইম খুবই ক্ষুদ্র একটা কাঁচির মতো, যেমন ইকো RI BAM HI, এরা হলো ডিএনএর সিকোয়েন্স, ছোট ছোট সিকোয়েন্স কাটে ফেলতে পারে। আমরা ওই ছোট্ট সিকোয়েন্সটা কাটে নেব রেস্ট্রিকশন এনজাইম দিয়ে। আমি যেই পার্টে আমার জোড়া লাগাইতে হবে, ওখানে লাইগেজ এনজাইম দিয়ে ওটা জোড়া লাগাই দিব। এখন চিন্তা করো, আমি মানুষ, আমার একটা ভ্রূণ, আমি যখন ছোট ভ্রূণ ছিলাম তখন আমার মধ্যে এরা কোনো একটা বাহক, এখানে আবার নতুন একটা জিনিস জানবা, বাহক। হোয়াট ইজ বাহক? বাহকের ক্ষেত্রে আমরা সাধারণত ভাইরাসকে ইউজ করি, বিভিন্ন রকম ভাইরাস। যেমন রিসেন্টলি CRISPR2 নামে একটা ভাইরাস এবং একটা প্রসেস নিয়ে খুবই বেশি কাজ হয়েছে। তো এই বিভিন্ন রকম ভাইরাস, টিটুফাস বা অন্যান্য ভাইরাস কি করে, আমার এই ডিএনএ সিকোয়েন্সিংটাকে নিয়ে যায় ওই জায়গায় বসায় দিতে পারে। আবার অনেক ক্ষেত্রে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ার ওটা বসায় দেয়। চিন্তা করো, এখন ধরো আমার গায়ের রং হলো শ্যামলা, ওরা আমার ভিতরে এক আমেরিকানের সাদা গায়ের চামড়ার রং, ওই জিনটা ঢুকাই দিছে। যদি আমার বাপ মা সেম আছে, কিন্তু আমার রং হয়ে গেছে সাদা, হইতে পারে ইন ফিউচারে। আর এখন আমরা গাছপালা পর্যন্ত আছি, এখন আমরা লাল নীল ফলমূল বানাচ্ছি, সবজি বানাচ্ছি। থিঙ্ক অ্যাবাউট, এটা যখন মানুষ আসবে তখন কি হবে? তখন আবার আমরা রোগ ফাইট করতে পারবো। তখন আমরা নিজেদের মধ্যে চেঞ্জ জানতে পারবো যে আমি খাটো যে জিনটার কারণে ওই জিনটা কাটে ফেলে আমি একটা লম্বা জিন ঢুকাই দিলাম। আমার যে জিনের কারণে হার্টের রোগ হচ্ছিল, সেই জিনটা কাটে ফেলে আমি অন্য একটা জিন ঢুকাই দিলাম। দ্যাট ইজ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমি আমার লাইফে খুব আফসোস করি, একটা রিজন যে এক মেডিকেলে পড়ি নাই, 2 মেডিকেলে না পড়লে আমি কিন্তু ঢাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাইতাম। ঢাবিতে 25তম হয়েছিলাম, হয়তো ওই সাবজেক্টটা অনেক ইন্টারেস্টিং। সো ইটস নট অলওয়েজ অ্যাবাউট বুয়েট। ট্রাই করতে পারো লাইফে প্যাশনের কারণে জেনেটিক ইঞ্জিনিয়ারিংও পড়তে, ঠিক আছে? এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে আমরা কয়েকটা জিনিস জানি। হোয়াট ইজ ডিএনএ, হোয়াট ইজ ক্রোমোজোম, হোয়াট ইজ জিন, হোয়াট ইজ জিনোম, এই ওয়ার্ডগুলো আমাদেরকে জানতে হবে। হোয়াট ইজ RNA, এগুলা একটু জানো। ডিএনএ কি? আমরা আগে একটা কোষ আট করি, এটা হলো আমাদের সেই কোষ, এটা হলো তার নিউক্লিওলাস। এবং এই গঠনটা কি তোমরা দেখছো না? নিউক্লিয়াসের চারপাশে নিউক্লিয়ার মেমব্রেন থাকে, এবং তার ভিতরে এরকম পেঁচানো কিছু মালপাতি থাকে, এবং তার পাশে এখানে ধরো আমাদের মাইটোকন্ড্রিয়া আছে, এখানে আমাদের প্লাস্টিড আছে, এখানে আমাদের গলগি বডি আছে, এখানে আমাদের কিছু ফিলামেন্টস আছে। তো আমাদের এই যে কোঁকড়ানো জিনিসগুলা, এগুলো হলো ক্রোমোজোম। এইটা আমাদের বংশগত বৈশিষ্ট্য বহন করে এক কোষ থেকে আরেক কোষে, ঠিক আছে? এই ক্রোমোজোম কি দিয়ে গঠিত? এই ক্রোমোজোম গঠিত হলো ডিএনএ কুণ্ডলিত হয়ে আমাদের ক্রোমোজোম তৈরি করে, ঠিক আছে? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএর ফুল ফর্ম। কিন্তু কথা হলো ভাই, তাহলে জিন কি? জিন হইল এই যে আমার ডিএনএটা, আমার ডিএনএর মধ্যে কোটি কোটি সিকোয়েন্স আছে, এর মধ্যে 10টা সিকোয়েন্স হইল গিয়ে আমার হাইট কন্ট্রোল করে। এইটা হলো একটা জিন, এইটা হলো একটা জিন, যে একটা সার্টেন বৈশিষ্ট্যকে ডিএনএ যে এরিয়াটা কন্ট্রোল করে, দ্যাট ইজ কল্ড এ জিন। তাহলে জিনোম কি? একটা পুরা ডিএনএ সেটকে, অর্থাৎ আমার ডিএনএর আমি পুরাটা সিকোয়েন্সিং করছি, পুরা ডিএনএর একটা সেটকে বলা হয় একটা জিনোম। যেমন আমাদের শরীরে প্রায় 3 লক্ষ জিন আছে, এবং এক সেট পূর্ণাঙ্গ জিনকে, অর্থাৎ আমি আমার ডিএনএর প্রত্যেকটা সেগমেন্ট কি কি কাজ করে জানি, এই সবগুলা সেগমেন্ট মিলায় কি তৈরি হয়? একটা জিনোম তৈরি হয়। এই জন্য এটাকে বলা হয় জিনোম সিকোয়েন্সিং। আমি প্রতিটা সেগমেন্টে জানি কোন সিরিয়ালে কে কে আছে এবং কে কি কন্ট্রোল করে।
এইটাই কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাচিভ করার চেষ্টা করতেছে। আধুনিক কালে আমাদের দেশ হয়তো বা পিছায় আছে, বাট বাইরের দেশ একেবারেই পিছায় না। ইভেন তারা কিন্তু জিএমও তৈরি করতেছে, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। অনেক ব্যাকটেরিয়া থেকে বিভিন্ন এনজাইম বানাচ্ছে। আমাদের ব্রয়লার মুরগি কি এমন ছিল ভাইয়া? মুরগি কি এমন মোটকা ছিল যে 7 দিনে এত মোটা হয়? ওরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে বানাইছে ওরকম। গরু বানাচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে, এগুলোকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এবং এরা ক্লোনিং নিয়ে কাজ করতেছে। মানে চিন্তা করা যায় যে ও মানুষ বানাবে ল্যাবে। যেমন ডলি নামের একটা ভেড়া, ডলি নামের একটা ভেড়া সে বানাইছিল ল্যাবের মধ্যে। এমন একটা ভেড়া যেটা ল্যাবে বানাইছে, মানে বুঝতেছো? এখন ধরো কালকে যদি কেউ হিটলারকে উঠায় এনে ক্লোন করে তাহলে কি হবে? তাহলে বুঝছো কি ঝামেলা হইতে পারে। সেই জন্য কিন্তু ক্লোনিংয়ের উপর বিভিন্ন দেশ ব্যান দিয়ে দিছে, যেটা করা যাবে না। বাট তারপরেও বিজ্ঞান তার কাজ করে যাচ্ছে, আগায় যাচ্ছে। দ্যাট ইজ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের আমাদের দেশে মোস্ট ইউজড কোন জায়গায় হয় বলো দেখি? যে কোনো একটা বেগুনের জাত বানাইছে বিটি বেগুন, খুবই ফেমাস বিটি বেগুন। বিটি বেগুন নিয়ে একসময় অনেক লেখালেখি হয়েছে। বিটি বেগুন কি? ব্যাসিলাস থুরিনজেনিসিস এরকম একটা ব্যাকটেরিয়া ইউজ করে তারা বিটি বেগুন বানাইছে, এবং এখানে কোনো প্রকার কোনো পোকা ধরে না। এমন একটা বেগুন যেখানে পোকা ধরে না, মানে বুঝতেছো সেই ফলন হবে। কিন্তু আবার দেখা যায় যে জিএমওগুলা আবার আমাদের বডিতে কী রকম প্রভাব ফেলবে। অনেক জিএমও আমাদের বডিতে ক্যান্সার সৃষ্টি করে। সো জিএমও নিয়েও গবেষণা হচ্ছে। কিন্তু আমাদের দেশে সর্বাধিক ইউজ হয় হলো শস্যের মান উন্নয়নে, যে ভালো এমন একটা ধান যেটা লবণাক্ততা সহিষ্ণু, এমন একটা ধান যেটা পানিবদ্ধতা জলাবদ্ধতা সহ্য করতে পারে, এমন একটা ধান যে হলো খরা সহ্য করতে পারে, যেই এলাকাতে যেই সমস্যা, পোকামাকড় প্রতিরোধী এরকম হইতে পারে। এবং অনেক দেশে কিন্তু আমাদের ফ্লোরোসেন্ট বিভিন্ন উদ্ভিদ নিয়ে কাজ হচ্ছে, যেগুলা রাতের বেলা আলো দিবে। ওরা এমন একটা তামাক পাতা বানাইছে যেটা রাতের বেলা জলজল করে। সো দিস ইজ জিএমও, দ্য ওয়ার্ল্ড অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এনলেস পসিবিলিটিস। তো এই দিয়েই কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তো তারপরও বাকি আছে হলো ন্যানো টেকনোলজি। তো ন্যানো টেকনোলজি কি? ন্যানো টেকনোলজি বোঝার আগে আমাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে। আমাদের একটা চুল সাধারণত এটার পুরুত্ব হয় হলো 10 মাইক্রন বা 10 মাইক্রোমিটারের মতো। 10 মাইক্রোমিটার মানে 10 ইন্টু 10⁻⁻6 মিটার, বা 10 ডিভাইডেড বাই 1 পরে 1 2 3 4 5 6 মিটার। এইটুকু হলো আমার জাস্ট একটা সিঙ্গেল স্ট্র্যান্ড অফ হেয়ারের পুরুত্ব। এইটাকে আরও 1000 গুণ ছোট করো। 1 ন্যানোমিটার হলো 10⁻⁹ মিটার। অর্থাৎ 1কে আমি ভাগ দিব 1 পরে 1 2 3 4 5 6 7 8 9, এইটা হলো 1 ন্যানোমিটার। এবং ন্যানো টেকনোলজি হলো সাধারণত 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার পর্যন্ত দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা এই ডাইমেনশনের বস্তু নিয়ে কথাবার্তা বলে। রিসেন্টলি ন্যানো টেকনোলজি ইজ এ হট কেক অফ দিস ওয়ার্ল্ড। ন্যানো টেকনোলজির অনেক 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 বেশি ব্যবহার আছে আমাদের লাইফেই, আমরা এটা জানি না। জাস্ট 10⁻⁻৯ মিটার এটা আমরা জানি। যেমন আমাদের একটা ব্যাকটেরিয়ার আকার কি 100 ন্যানোমিটার, 200 ন্যানোমিটার, ঠিক আছে? আমাদের একটা পরমাণুর আকার হচ্ছে 0.3 ন্যানোমিটার, একটি স্বর্ণের পরমাণুর ভাগ। তো ন্যানো স্কেলে বিভিন্ন কাজকর্ম কিন্তু আমাদেরকে করা হয়েছে। যেমন ন্যানো সবসময় সর্বাধিক যেটা ইউজ হচ্ছে সেটা হলো কোটিং, ন্যানো কোটিং। বিভিন্ন রকম যখন আমাদের ইমপ্লান্ট বডির মধ্যে বসানো হচ্ছে মেডিকেল সেগমেন্টে, যে আমরা যারা বায়োমেডিক্যালে আমরা ইমপ্লান্ট নিয়ে পড়াশোনা করি। সো তোমার এখানে হাড্ডি ভাঙে গেছে, তো এটার মধ্যে আমি একটা স্ক্যাফোল্ড লাগাইছি, ওটার উপর একটা ন্যানো প্রলেপ থাকে। আবার আমাদের যে বলে না হার্টে রিং পরাইছি, রিং কি? রিং হলো একটা স্টেন্ট, এটা হলো আমার সেই ভেইন, এটার ভিতরে আমি একটা জালিকা বসাই দেই যাতে এইখানে আর চর্বি জমে এই জিনিসটা আটকে না যায়। এইটার উপর একটা ন্যানো প্রলেপ থাকে, যে প্রলেপটা এখানে আর চর্বি জমতে দেয় না। এরকম ন্যানো টেকনোলজির একটা অনেক বড় ইউজ হচ্ছে কোটিং। কোটিংয়ের বাইরে ন্যানো টেকনোলজির আরেকটা এটা বড় পরিবর্তন দেখা যায় যে গোল্ড, আমরা কি সোনা জানি না? সোনা হলো কি? সোনা স্বর্ণালী কালার, ঠিক আছে না? ঠিক আছে না? কিন্তু সোনা যখন আমাদের ন্যানো পার্টিকেল হয়ে যায় তখন সোনা হয়ে যায় গোলাপি। এটা একটা তাদের ন্যানো স্কেলে পদার্থের একটা বড় চেঞ্জ হয়। এবং তুমি যখন চিন্তা করবা ন্যানো স্কেলের আরেকটা বড় উদাহরণ আছে, সেটা হলো গিয়ে আমাদের ন্যানো কিন্তু তার সারফেস এরিয়া বাড়ায় দেয়। এই জিনিসটা আমি ছোটোবেলায় বুঝতাম না, হোয়াট ইজ সারফেস এরিয়া। উদাহরণস্বরূপ তুমি চিন্তা করো আমার কলমের এই পিছন দিকটা, ঠিক আছে? এই পিছন দিকটা, এটার দিকে তাকাও। আমি যদি এই পার্টে কোনো কিছু একটা বিক্রিয়া ঘটাইতে চাই, ধরো এটা কোনো একটা রাসায়নিকে ডুবাইলাম, তাহলে কি এটা শুধুমাত্র এই সারফেসটাতে যেই পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলো বিক্রিয়া করবে। কিন্তু যদি আমি একটা
এই সেম পদার্থের একটা ন্যানো ম্যাটেরিয়াল নেই, একটা পাতলা পাত তৈরি করি, তার মানে কি এর প্রত্যেকটা লেয়ারে জাস্ট একটা করে পরমাণু থাকবে, জাস্ট একটা করে পরমাণু। অর্থাৎ এই টোটাল জিনিসটাই, টোটাল এই পাতটাই আমার কিন্তু বিক্রিয়াতে ইউজ হইতে পারে। দিস ইজ কল্ড সারফেস এরিয়া। দিস ইজ কল্ড কি? সারফেস এরিয়া। যে আমার এই পুরা পাতটার সব কিছু কিন্তু আমাদের বিক্রিয়াতে অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ অ্যাক্টিভ সারফেস এরিয়া কিন্তু ন্যানো ম্যাটেরিয়ালস অনেক বেশি হয়। আমাদের যে আধুনিক চিপগুলো আমরা ইউজ করি, চিপ, এই যে তোমরা যে পড়ছো স্ন্যাপড্রাগন 500, তারপর হলো অ্যাপেলের M1 চিপ, এগুলা কিন্তু জাস্ট কয়েক মিলিমিটার বা কয়েক ন্যানোমিটারের মধ্যে কোটি কোটি ক্যালকুলেশন করছে। কিভাবে? ন্যানো টেকনোলজি দিয়ে মধ্যে, এটার মধ্যে আমরা ন্যানো ফ্যাব্রিকেশন করছি, ন্যানো ফ্যাব্রিকেশন, লেজার দিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম সার্কিট এখানে ডিজাইন করছি আমরা। তো এগুলা কিন্তু ন্যানো টেকনোলজির অনেক বেশি ইউজ হচ্ছে। ন্যানো টেকনোলজি দিয়ে আমরা কিন্তু কারেন্ট পরিবহনেও কাজ করতেছি। কারেন্ট পরিবহন অর্থাৎ একটা নর্মাল কপারের ওয়্যার যে পরিমাণে কারেন্ট পরিবহন করতে পারে, ন্যানো টেকনোলজির একটা বড় উদাহরণ হলো গ্রাফিন। গ্রাফিন, গ্রাফাইট থেকে তার ন্যানো পদ্ধতির একটা জিনিস আমরা তৈরি করছি, গ্রাফিন। এই গ্রাফিনের তড়িৎ পরিবহন ক্ষমতা এবং তাপ পরিবহন ক্ষমতা গ্রাফাইটের চেয়ে অনেক বেশি, তামার তারের চেয়ে বেশি। এবং তার চেয়ে বেশি আরেকটা নতুন উদাহরণ তোমরা পাবা, এটাকে আমরা বলি বাকিবল। বাকিবল, বাকিবল কি? বাকিবলের গঠনটা হলো এরকম বিভিন্ন হেক্সাগন দিয়ে, হেক্সাগন জোড়া লাগায় লাগায় একটা বল হয়েছে। এটা অনেক স্টেবল একটা স্ট্রাকচার। এবং আরেকটা ন্যানো টেকনোলজির বড় উদাহরণ হলো কার্বন ন্যানো টিউব। যেমন তোমরা আধুনিক কালে বিভিন্ন বাইকের বা বিভিন্ন গাড়ির যন্ত্রাংশের মধ্যে দেখবা, গাড়ির বডি দেখবা যে কার্বন ফাইবার দিয়ে তৈরি। এই কার্বন ফাইবার কিন্তু স্টিলের চেয়ে অনেকাংশে শক্তিশালী। এবং এই কার্বন ফাইবার তৈরি হচ্ছে কার্বন ন্যানো টিউব দিয়ে, যে কার্বনের সূক্ষ্ম সূক্ষ্ম ন্যানো স্কেলের স্ট্রাকচার যেগুলো একসাথে হয়ে এই কার্বন ফাইবারটা তৈরি করে। এবং এটা অনেক স্ট্রং। এবং এই কার্বন ন্যানো টিউব দিয়ে কিন্তু আমরা অনেক বড় বড় কাজকর্ম করতে পারি, বিভিন্ন সার্কিট ডিজাইন থেকে শুরু করে ফিউচারে আরও অনেক বড় বড় কিছু করা সম্ভব। সো ন্যানো টেকনোলজি ইজ অলসো অ্যানাদার পার্ট অফ সায়েন্স দ্যাট হ্যাজ এন্ডলেস পসিবিলিটিস। ঠিক আছে, এটাই মোটামুটি পড়বা, ন্যানো টেকনোলজির ইউজগুলো একটু পড়বা। দেন আমরা নেক্সটে তো এই চ্যাপ্টারটা তারা বলতেছে শেষ করে দিছে, তারা একটা সৃজনশীল দিছে। ভার্চুয়াল রিয়ালিটি কি আমরা পড়ছি, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মৌলিক গবেষণা সম্ভব নয়, এটা ব্যাখ্যা করবা। মৌলিক গবেষণা মানে কি? নতুন কোনো কিছু আবিষ্কার করা। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের দেওয়া কিছু সেট অফ কোডস, সেট অফ ইনফরমেশন দিয়ে কাজ করে। তার পক্ষে এখন পর্যন্ত এত পরিমাণে বুদ্ধিমত্তা নাই যেটা দিয়ে সে নতুন আবিষ্কার করবে। এরপরে বিপ্লবী তথ্য প্রযুক্তির সাহায্যে কোন অবদান ব্যাখ্যা করছে। বিপ্লবী কি করছে? ব্যবহার করে অ্যাসাইনমেন্ট তৈরি করতে, যেটা এই যে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে অ্যাসাইনমেন্ট তৈরি করলো। তাহলে বিপ্লবী তথ্য প্রযুক্তির কোন অবদান ব্যবহার করছে? এটাকে তাদের এই পার্টটাকে তোমরা বলবো হলো গ্লোবাল ভিলেজ বা ইন্টারনেট সে ইউজ করছে। এটার মাধ্যমে কি, যে বিপ্লবী গোটা পৃথিবীর যে কোনো এলাকাতে যোগাযোগ করতে পারবে এবং গোটা পৃথিবীর সকল তথ্য তার ফোনের মুঠে ইন্টারনেটের মাধ্যমে আছে। এই জিনিসটাকে সে ইউজ করছে। প্রযুক্তির ব্যবহারে বিবেচনা বিপ্লব এবং কেয়ার কাজের বৈসাদৃশ্য মূল্যায়ন করা এবং কেয়ার বিশ্ববিদ্যালয় ভাই অ্যাসাইনমেন্ট ইন্টারনেট থেকে নিয়ে কিছুটা পরিবর্তন করে জমা দিল এবং অ্যাসাইনমেন্ট থেকে আইসিটি করে বুঝতে অসুবিধা হলো না, এটি কপি করা। এই যে দেখো, একজন ইন্টারনেট থেকে হুবহু কপি করছে, আরেকজন ইন্টারনেট থেকে একটু চেঞ্জ করে কপি করছে। ইন্টারনেট থেকে কোনো কিছু নিয়ে কপি করাটাকে আমরা বলি হলো প্লেজিয়ারিজম, প্লেজিয়ারিজম বা চুরি করা। তো এখন কিন্তু অনলাইনের যুগ, তুমি যদি এআইকে বলো কোনো একটা অ্যাসাইনমেন্ট করে দিবে, বিশেষ করে ইংলিশে, ও হুবহু করে দিবে। বাট বিভিন্ন রকম বট আছে, যেমন কুইল বট, এরা কিন্তু তোমার এই এআই দিয়ে লেখা জিনিসপাতি ধরতে পারে, কারণ কখনো একটা এআই একটা মানুষের মতো লিখতে পারবে না। তো এই জায়গায় প্লেজিয়ারিজমটা তারা বুঝাইছে যে দুজনের কাজের মধ্যে বৈসাদৃশ্য কি, একজন অ্যাসাইনমেন্ট থেকে তথ্য নিছে এবং সেটা তথ্যসূত্র উল্লেখ করছে, কিন্তু আরেকজন ওটা কপি করে পাইরেসি করে, এটাকে বলা হয় পাইরেসি, পাইরেসি করে কোনো তথ্য ছাড়াই প্লেজিয়ারিজমের মাধ্যমে ওই জিনিসটাকে নিজের বলে চালাতে শুরু করছে। সো প্রথমটাতে তথ্য প্রযুক্তির নৈতিক ব্যবহার হয়েছে, দ্বিতীয়টাতে তথ্য প্রযুক্তির অনৈতিক ব্যবহার হয়েছে। ঠিক আছে, এই জিনিসটা ব্যাখ্যা করে লিখলেই আমাদের হয়ে যাবে। এরপরে কি রোবোটিক্স কি আমরা জানি। ডিজিটাল বাংলাদেশের ধারণা কি? ডিজিটাল বাংলাদেশের ধারণা তো আমরা জানি যে আমাদের জীবনের প্রায় প্রতি ক্ষেত্রে কম্পিউটার, ফোন, ইন্টারনেট এগুলোর ব্যবহারটাকে বৃদ্ধি করা এবং জীবনের বড় বড় প্রবলেমগুলা এবং কাজগুলোকে সহজ করার জন্য তথ্য প্রযুক্তির ব্যবহারের যে লক্ষ্যটা, সেটাকে আমরা বলি ডিজিটাল বাংলাদেশ। উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তির ব্যবহার, উদ্দীপকে কি বলা হয়েছে যে এক ধরনের চশমা ব্যবহার করলে সিনেমার অংশ মনে হয়, ভার্চুয়াল রিয়ালিটি। উদ্দীপকের মুনতাহার আনন্দ অনুভূতি শেয়ার বিশ্বগ্রাম ধারণা সংগৃহীত। এই যে আমাদের বিশ্বগ্রাম মানে কি, গ্লোবাল ভিলেজ। এই টপিকটা আবার আমরা পাবো, এই টপিকটা কিন্তু বাসায় পড়বো। হোয়াট ইজ গ্লোবাল ভিলেজ? আজকে আমি ঢাকায় আছি,
ঢাকায় থেকে পড়াচ্ছি, কিন্তু আমি চাইলে কিন্তু ইথিওপিয়ার গ্রামে বসে একটা স্টুডেন্টের যারাতে ফোন আছে তাকে পড়াইতে পারবো, তার সাথে কথা বলতে পারবো, এবং আমি চাইলে সুইজারল্যান্ডের কোনো একটা বরফ ঘেরা গ্রামে ব্যবসা করতে পারবো, সেখানে বই সেল করতে পারবো। অর্থাৎ আমরা এখন কিন্তু কোনো একটা নির্ধারিত গোষ্ঠীর অন্তর্গত না। উই আর নট অনলি এ পার্ট অফ বাংলাদেশ, উই আর এ পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। দিস ইজ কল্ড গ্লোবাল ভিলেজ। এটা অনেক বছর আগে একজন বিজ্ঞানী বলছিল, তখনও মানুষের কাছে এটা নিয়ার ইম্পসিবল মনে হতো, কারণ যাতায়াতও তো নাই, যাতায়াত করাই তো ইম্পসিবল। কিন্তু এখন যাতায়াত ব্যবস্থা যেমন উন্নত হয়েছে, সবচেয়ে বেশি উন্নত হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি, যার কারণে একজন মানুষ শুধুমাত্র একটা দেশের সম্পদ হইতে পারে না, গোটা পৃথিবীর সম্পদ হইতে পারে। একজন মানুষের পরিবার শুধু দেশে না, পুরো পৃথিবীতে থাকতে পারে। দিস ইজ দ্য ধারণা অর দ্য কনসেপ্ট অফ গ্লোবাল ভিলেজ। ঠিক আছে, এখানে কি বলছে, ঘরে বসে ডাক্তার চিকিৎসা গ্রহণ করেন, টেলিমেডিসিন, ভিডিও কনফারেন্সিং কি আমরা পড়ছি। প্রিয়াঙ্কার চিকিৎসক কোন পদ্ধতি ব্যবহার করছিলেন? প্রিয়াঙ্কা হলো আঁচিল অপারেশনের কথা বলছে, তার মানে কি ক্রায়োসার্জারি। উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তিগুলো মূলত একই, কি বলছে, একই ল্যাবরেটরির আঙ্গুলের চাপ দিয়ে প্রবেশ করে, বায়োমেট্রিক্স, ল্যাবরেটরির জন্য কক্ষে প্রবেশ করার জন্য সেন্সরের দিকে তাকায়, আইরিস স্ক্যান, এই যে দেখো ফিঙ্গারপ্রিন্টিং, আইরিস স্ক্যান। বলছি উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তিগুলো মূলত একই। এই প্রযুক্তিগুলো কি? বায়োমেট্রিক্স। এই জিনিসটাই আমরা যদি একটু গুছায় লিখে দেই, তাহলে আমাদের এই সৃজনশীলটা অ্যান্সার করা শেষ। পরবর্তী পার্টে কি বলছে, রোবট কি আমরা পড়ছি, খাদ্যের সংসম্পূর্ণ হচ্ছে তথ্য প্রযুক্তির কারণে কেমনে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা ভালো ভালো উদ্ভিদ প্রাণী তৈরি করছি, যার কারণে আমরা খাদ্য সংসম্পন্ন হচ্ছে। ল্যাবে কোন প্রযুক্তির ব্যবহার করে শিয়াব সাহেবের দরজাগুলো খোলা? ল্যাবে প্রবেশ করতে গিয়ে দরজা খুলতে পারছেন না, হাতের একটা আঙ্গুল কেটে যাওয়ার কারণে। এই যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, হাত স্ক্যান করতে হচ্ছে, যে আমরা বলে দিয়েছিলাম। উদ্দীপকের শিয়াব সাহেবের কর্তৃপক্ষ যে প্রস্তাব দিলেন তা কি যৌক্তিক? তিনি ল্যাবের দরজা খোলার জন্য পাসওয়ার্ড যুক্ত প্রযুক্তি দিতে বলছে। ঠিক আছে, এই জিনিসটা যৌক্তিক কিনা? তুমি বলবা যে নিঃসন্দেহে যৌক্তিক না, কারণ তুমি আমার ফোনের পাসওয়ার্ড জানে নিতে পারো, তুমি আমার পাসওয়ার্ড কপি করতে পারো, পাসওয়ার্ড হ্যাক করতে পারো, কিন্তু তুমি আমার ফেশিয়াল রিকগনিশন, আইরি রেটিনা স্ক্যান, আমার ফিঙ্গারপ্রিন্ট কপি করতে পারবে না। সো তুমি এখানে লিখবা যে আপনি চাইলে ফিঙ্গারপ্রিন্টিংয়ের জায়গায় ফেশিয়াল রিকগনিশন বা আইরি রেটিনা স্ক্যান বা ফেস রিকগনিশন বা অন্য কোনো বায়োমেট্রিক্স পদ্ধতি ইউজ করতে হবে, কিন্তু পাসওয়ার্ড বা পিন ব্যবহার করা অতটা সেফ না। এই দিয়ে এই চ্যাপ্টারটা শেষ হইলো। সেই সাথে আমি তোমাদেরকে নতুন একটা স্লাইড নিয়ে একটা পার্ট বলতে বলবো, সেটা হলো তথ্য প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা, গুরুত্ব অবদান ব্যাখ্যা। এই কোশ্চেনটা কিভাবে আসতে পারে সেটা আমি বলে দিই। এই কোশ্চেনটা কেমনে আসতে পারে, যেমন আমি তোমাকে বললাম, উদাহরণস্বরূপ তুমি বাসায় বসে আসো এবং তোমার ফোনের মধ্যে নোটিফিকেশন আসলো যে তোমার স্কুলের রেজাল্ট দিয়েছে, তুমি স্কুলের না যাই তোমার রেজাল্টটা দেখতে পারলা। এই যে তথ্য প্রযুক্তি কিভাবে তোমাকে হেল্প করলো, এখানে তোমাকে কিছু বলার দরকার আছে? তুমি আবার লিখবে ইন্টারনেট এমনি এমনি হেল্প করছে, আমরা এইভাবে বিভিন্ন তথ্য অ্যাক্সেস করতে পারি। ইন্টারনেট মানে সবাই সবার সাথে যুক্ত থাকবে, গ্লোবাল ভিলেজের ধারণা এইভাবে। এখন যদি তোমাকে আমি বলি বাংলাদেশের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি কীভাবে হেল্প করছে, তোমাকে সিরিয়ালে আনতে হবে। এক হলো সিরিয়ালি লিখবা যে ডিজিটাল বাংলাদেশ এখন আসছে, এখন আমরা বিকাশ নগদে অনলাইন পেমেন্ট করতে পারতেছি, অনলাইন ব্যাংকিং ইউজ করতে পারতেছি, ই কমার্সের মাধ্যমে আমরা বাসায় বসে খাবার অর্ডার করতে পারতেছি, বিভিন্ন জিনিস কিনতে পারতেছি, আমরা হলো অনলাইনে টেলিমেডিসিনের মাধ্যমে ডাক্তার দেখাতে পারতেছি, আমরা এডটেকের মাধ্যমে বাসায় বসে পড়াশোনা করতে পারতেছি, আমাদের স্কুলের সব কিছু আমরা অনলাইনে কার্যক্রম দেখতে পারতেছি, আমাদের ওভারঅল লাইফ অনেক ইজি হয়েছে। কিভাবে? আমাদের ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র আছে, যেখানে আমরা অনলাইনে বিভিন্ন সরকারি সেবা পাইতে পারতেছি, সরকার বিভিন্ন তথ্যাবলী অনলাইনের মাধ্যমে প্রচার করতে পারতেছে। আমাদের ওভারঅল পুরো লাইফটা ইজি হয়েছে। এই কথাগুলাই যদি কেউ বানায় ভুজুং ভাজাং দিয়ে লেখো, তাইলে কিন্তু এই কোশ্চেনগুলো পারা যাবে। এই কোশ্চেন আমি তোমাকে পড়ানোর কিছু নাই, বানায় লেখার জিনিস, এবং ট্রাই করবা আপডেটেড তথ্য দেওয়ার জন্য। আমি তোমাদেরকে যখন পড়াইছি, আমি কিন্তু লাস্ট উইকেও তথ্য প্রযুক্তির দুনিয়াতে কী হয়েছে সেগুলো কিন্তু অ্যাড করার চেষ্টা করছি। সো তোমার লেখায় যখন এই এলিমেন্টগুলো থাকবে, তোমার নাম্বার অবশ্যই ভালো আসবে। অবশ্যই এই ক্লাস শেষ করার পরে তুমি নিজের থেকে মেডিজি থেকে এই চ্যাপ্টার আন্ডারে প্রথম 10টা সিকিউ অবশ্যই সলভ করবা। তাইলে কি কি লিখতে হবে, কি বানায় লিখবা, কোন কোন টপিক ইম্পর্টেন্ট, সেটা আরও ভালো মতো বুঝতে পারবা। আসসালামু আলাইকুম, টাটা।